আমরা তরঙ্গ চ্যাপ্টার শুরু করেছিলাম, তরঙ্গ গতি পুরো যেটা চ্যাপ্টার আছে। তো সেখানটায় আমরা প্রথম দিন যে কথাগুলো বলেছিলাম তার উপরে ভিত্তি করে এই তিনটে অঙ্ক দিয়েছি, ঠিক আছে। এই তিনটে অঙ্ক প্রথমে সলভ করব, দেন তারপরে বাকি এগোনো যাবে। প্রথমে কোশ্চেন হচ্ছে যে y ইজ ইকালস টু 0.5 সাইন 2 পাই বাই ল্যামডা 400t মাইনাস এক্স মিটার এর বেগ কত। এটা একটা তরঙ্গের ইকুয়েশন। কেন কি, যখন আমরা দেখব যে যে টি আর এক্স এর একঘাত সমীকরণ এবং তার সঙ্গে কিছু ধ্রুবক গুণ থাকবে, তো সেটা হবে কি না একটা তরঙ্গের ইকুয়েশন হচ্ছে, এবং সাইন আছে মানে কি হচ্ছে, এটা প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ। ঠিক আছে, প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ। তো যে কোনো একটা প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভের ক্ষেত্রে বা যে কোনো ওয়েভের ক্ষেত্রে আমরা কি বুঝি যে এর বেগ মানে, একের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এর বেগ মানে ভি ওয়েভ, মানে তরঙ্গের বেগ কত হবে, মাইনাস মাইনাস আমরা কি লিখবো না, টি এর সহগ, টি এর সহগ বাই এক্স এর সহগ। ঠিক আছে, তো টি এর সহগ বাই এক্স এর সহগ। তো এই ইকুয়েশনটাকে দেখ ভালো করে। এখানে টি এর সহগ কত আছে, 400। টি এর সহগ কত আছে, 400। আর এক্স এর সহগ কত আছে, 1 না -1? -1। তাহলে কি হচ্ছে, 400 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই যে যে ভেতরে যেটা আছে না এক্স, একে দেখে বোঝা যাবে কি যে তরঙ্গটা কোন অক্ষ বরাবর যাচ্ছে। তো এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আর বেগ প্লাস আসছে মানে কি তরঙ্গটা পজিটিভ এক্স অক্ষ বরাবর 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে কি লিখবো, যে একের দাগের উত্তর লিখবো যে তরঙ্গটি তরঙ্গটি পজিটিভ এক্স অক্ষ বরাবর 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। বেশ, তো কথা হলো কি, যে কোনো একটা তরঙ্গের আমরা বেগ কি করে বার করব, যে প্রথম কথা টি আর এক্স এর একঘাত সমীকরণ হতে হবে ভেতরে। সমীকরণ বলতে একঘাত রিলেশন হতে হবে। তো সেটা হচ্ছে কি না একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হয়ে যাবে, আর যদি সেটা সাইনের ভেতরে হয়ে যায় তাহলে প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ, মানে ওই তরঙ্গের প্রত্যেকটা কণা সরল দোলক গতিতে গতিশীল করবে। ক্লিয়ার? আরেকটা জিনিস আমরা দেখেছি যে টি এর সাথে যেটা গুণ হয় সেটাকে আমরা ওমেগা বলি, আর এখানে এক্স এর সাথে যেটা গুণ হবে সেটাকে আমরা কে বলি। কে হচ্ছে কত, আমি লিখে দিচ্ছি এখানে। দেখ, টি এর সাথে যেটা গুণে থাকে তাকে তো আমরা ওমেগা বলি, আর এক্স এর সাথে যেটা গুণে থাকে তাকে আমরা কি বলি, কে বলি। এক্স এর সাথে যেটা গুণে থাকে তাকে আমরা কি বলি, কে। তবে কে সমান 2 পাই বাই ল্যামডা। এখানে দেখ, অ্যাকচুয়ালি দেখ আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স। এ কিন্তু একটু কায়দা করে রেখেছে কি, 2 পাই কে কমন নিয়ে রেখেছে। যখন আমাকে এখানে ওমেগা, এটা কিন্তু ওমেগা নয় অ্যাকচুয়ালি, এটা ওমেগা নয়, মানে একে গুণ করে ভেতরে নিয়ে যাওয়ার পরে, মানে 2 ওমেগা পাই বাই 2 পাই বাই ল্যামডাকে গুণ করে ভেতরে নিয়ে গেলে টি এর সাথে যেটা গুণে থাকবে সেটা ওমেগা, আর এক্স এর সাথে যেটা গুণে থাকবে সেটা হচ্ছে কি কে। আমরা কেন একে গুণ করে ভেতরে ঢোকাইনি, কেন কি আমরা এখানে টি এর সহগ বা এক্স এর সহগ অনুপাত করছি। তো যদি আমি একে গুণ করে ভেতরেও নিয়ে যাই, টি এর সহগ কত হবে, 400 ইন্টু 2 পাই বাই ল্যামডা, আর এক্স এর সহগ কত, 2 পাই বাই ল্যামডা, তো কেটে যাবে। এই জন্য আমাদের এখানে কিন্তু করা দরকার নেই। তবে আমি এই কোশ্চেনটাই বলে দিচ্ছি, লেখ এক্ষেত্রে প্রতিটি কণার, হ্যাঁ প্রথম কোশ্চেনটাকেই এইখানটায় আমি করে দিচ্ছি। এখানে ওমেগা কত হবে, ঠিক আছে, ওমেগা কত হবে, এফ কত হবে, আর কে কত হবে, আর হচ্ছে হ্যাঁ কে কত হবে, ঠিক আছে করো, কে কত হবে। এইগুলো ধরো এর সঙ্গে আরেকটু জিজ্ঞেস করে নিলাম, তাহলে তখন কি হবে বল। এটা করার জন্য আমাকে কি করতে হবে না, তরঙ্গটাকে কিন্তু যেটা সাইন আছে না, তাকে কিন্তু ভেতর সাইনের ভেতরে সবগুলোকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সাইনের ভেতরে সবগুলোকে নিয়ে যেতে হবে, মানে এই ইকুয়েশনটাকে তখন লিখতে হবে, এই ইকুয়েশনটাকে তখন লিখতে হবে y সমান 0.5
সাইন সাইন কত হবে না 800 পাই বাই ল্যামডা ইন্টু টি, 800 পাই বাই ল্যামডা ইন্টু টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স এক্স, 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, তাই না? দেখ গুণ করেছি। এবার দেখ এটাকে আমরা কি করব, y সমান a সাইন, দেখ সরল দলগতির ক্ষেত্রে আমরা কি পড়তাম, y সমান a সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই, তরঙ্গের ক্ষেত্রে কি চলে আসবে প্লাস মাইনাস কে এক্স, এখানে এটা নিশ্চয়ই মাইনাস কে এক্স। কম্পেয়ার করলে এর সঙ্গে তুলনা যদি করি আমি, তুলনা করলে কি আসছে, তুলনা করলে আসছে ওমেগা, ওমেগা সমান কত হবে, টি এর সঙ্গে যেটা গুণ থাকে সেটাই ওমেগা, 800 পাই বাই ল্যামডা, ঠিক আছে। আর এক্স এর সাথে যেটা গুণ হচ্ছে সেটা কে, কে সমান 2 পাই বাই ল্যামডা, এ কিন্তু আমরা ফর্মুলাতেও পড়েছিলাম, কে সমান 2 পাই বাই ল্যামডা হয়। কে কে কি বলে, কে কে কি বলে, এর একটা টার্ম আছে, কে কে কি বলে, প্রপাগেশন কনস্ট্যান্ট, কে হচ্ছে কি প্রপাগেশন কনস্ট্যান্ট, ঠিক আছে, প্রপাগেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এরই সঙ্গে আরেকটা জিনিস আমি লিখে দিচ্ছি, 1 বাই ল্যামডাকে কি বলে, 1 বাই ল্যামডাকে বলে তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার। কোথাও লিখে নে এখানে, 1 বাই ল্যামডা হচ্ছে কি, 1 বাই ল্যামডা হলো না, 1 বাই টি মানে 1 বাই ল্যামডা হচ্ছে কি ওয়েভ নাম্বার। দেখ ওয়েভ নাম্বার মানে কি বোঝাচ্ছে, মানে তরঙ্গ সংখ্যা, কি বললাম তরঙ্গ সংখ্যা, মানেটা হলো কি, আমি যদি বলি, তুই নিজে বল, আমি যদি বলি যে একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিটার, সাপোজ একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত 0.1 মিটার, তাহলে 0.1 মিটারে একটা তরঙ্গ হয়ে যাবে কমপ্লিট, হ্যাঁ কি না, একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 0.1 মিটার, তার মানে একটা কমপ্লিট ওয়েভ হতে মানে কতটা দূরত্ব লাগবে 0.1 মিটার। আমি যদি বলি 1 মিটারে কটা তরঙ্গ আছে, তুই কি বলবি, 0.1 মিটারে তরঙ্গ আছে একটা, 1 মিটারে তরঙ্গ আছে কটা 1 বাই 0.1 মানে কি 10টা, মানে 1 মিটারে 10টা কমপ্লিট অসিলেশন হয়ে যাবে। এই জন্য আমরা 1 বাই ল্যামডাকে কি বলি ওয়েভ নাম্বার বলি, মানে একক দৈর্ঘ্যে কটা পূর্ণ তরঙ্গ হয়ে যাবে, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এটা আমাদের তাহলে কি হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কি 1 বাই ল্যামডা, যাকে আমরা কি বলছি ওয়েভ নাম্বার, আর 2 পাই বাই ল্যামডাকে আমরা কি বলছি প্রপাগেশন কনস্ট্যান্ট। আচ্ছা, ওমেগা দিয়েছিলাম, আর আমরা জানি ওমেগা মানে কি 2 পাই বাই টি। আচ্ছা, 2 পাই বাই টি মানে 2 পাই এফ, কি না বল, 2 পাই এফ, এখান থেকে কিন্তু আমরা এফ ক্যালকুলেট করতে পারি। দেখ ওমেগা, ওমেগা কত হচ্ছে 800 পাই বাই ল্যামডা সমান 2 পাই এফ, তো পাই পাই কেটে গেলে তাহলে আমি লিখবো কত না এফ সমান 400 বাই ল্যামডা, 400 বাই ল্যামডা হচ্ছে এটা, এটা হচ্ছে কি এই তরঙ্গের কম্পাঙ্ক, এটা হচ্ছে এই তরঙ্গের কি হলো কম্পাঙ্ক। আচ্ছা, এ তো বলে দিয়েছি, এফ বলে দিয়েছি, আর কি চাই, বেগ হয়ে গেছে। আর এর সামনে যেটা আছে এটা কি, এটা হচ্ছে বিস্তার, এ হচ্ছে কি বিস্তার, বিস্তার এ সমান কত 0.5 মিটার, বিস্তার এ সমান কত হচ্ছে 0.5 মিটার, মানে আমরা একটা কোশ্চেনে যা যা হয়, একটা কোশ্চেনে যা যা হয় সবগুলো আমরা কি করেছি বলে দিয়েছি। এরপরে আমরা 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন বলছে একটি তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, মানে তাহলে কি লিখবি, লেখ এফ সমান, এফ সমান, এফ সমান হচ্ছে কত 245 হার্জ, কম্পাঙ্কের একক কি হার্জ বা সেকেন্ড টু দি পাওয়ার -1। হ্যাঁ, বলেছে একটি তরঙ্গের কম্পাঙ্ক 245 হার্জ এবং সেটি 300 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল, 300 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল, পজিটিভ এক্স অক্ষ বরাবর, তরঙ্গের প্রতিটি বিন্দু এদিক ওদিক মানে টু অ্যান্ড ফ্রো, এটা ইংরেজিতে টু অ্যান্ড ফ্রো, মোট 6 সেমি দূরত্ব যায়। দেখ এটা ধরো মিন পজিশন, হ্যাঁ ভালো করে শোন, এদিক ওদিক মিলে মোট 6,
তাহলে বিস্তার কত হবে 3 সেমি, একে মিটারে করে নেবো অবশ্যই আমরা। তো আমি এখানটায় প্রথমে লিখে দিচ্ছি, এখানে বিস্তারটা কত হবে 3 সেমি, মানে এটা হয়ে যাবে কত, 3 কে 100 দিয়ে ভাগ করলে 0.03 মিটার। মানে যে তরঙ্গের কথা বলছে তার বিস্তার কত হবে 0.03 মিটার। ওকে, আচ্ছা তরঙ্গের বেগ দিয়ে রেখেছে ভি সমান কত 300 মিটার/সেকেন্ড, আর কম্পাঙ্ক দিয়ে রেখেছে কত 245 হার্জ। যে ডেটা দেওয়া ছিল আমি লিখে দিলাম, এটা 2 নম্বরের 2 দাগের কোশ্চেন। ওকে, এবার বলছে না তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, পজিটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে বল নিশ্চয়ই কণা কোন দিকে গতিশীল, পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, মানে কণা এটা হচ্ছে কি ওয়াই ওয়াই বরাবর হচ্ছে কম্পন হচ্ছে। অবশ্যই এটা তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গের ওরকম ইকুয়েশন হয় না। তো দেখ এখান থেকে কি লিখবো, ওয়াই ওয়াই সমান আমি লিখবো কত এ সাইন, অথবা কসও হতে পারে সাইন। অ্যাকচুয়ালি এ এমসিকিউ কোশ্চেন, তো আমরা যেমনটা অপশনে থাকবে সেই অনুযায়ী করবো। তো দেখ ওমেগা টি হবে, হ্যাঁ কি না, পজিটিভ এক্স অক্ষ বরাবর চলছে। আমি বলেছিলাম যদি পজিটিভ এক্স অক্ষ বরাবর আসে চলে, তাহলে এখানে হবে কি না -kx, মানে দেখ ভি মানে কি হয়, ভি মানে মাইনাস অফ টি এর সহগ ওমেগা, আর এক্স এর সহগ -k। দেখ মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে কি এখানে যদি মাইনাস হয় তাহলে ভি আসবে প্লাস, আর এখানে যদি প্লাস হয় তাহলে ভি আসবে মাইনাস। তার মানে যদি পজিটিভ এক্স অক্ষ বরাবর বলে তাহলে এখানে মাঝে মাইনাস একটা আসবে। আচ্ছা এবার মানগুলো বসাই। এর মান কত 0.03 সাইন। এইবারে কথা হলো যে ওমেগা বার করো। ওমেগা কোথা থেকে আসবে, এফ আছে কম্পাঙ্ক, ওমেগা সমান 2π/t, মানে 2πf। 2πf এর মান কত, এখানে দেওয়া আছে 245। তাহলে কত হবে, এটা 5 দিয়ে 10, 1 4 দিয়ে 8 একে 9, আর 2 দিয়ে 4, 90 পাই, 490 পাই, 490 পাইকে, আচ্ছা এখানে অপশানে কি পাই দিয়ে আছে নাকি আমি একবার দেখি যে অপশানে পাই দিয়ে করে রেখেছে কিনা। পাই যদি থাকে পাই হবে, আর যদি 22-এর 7 কে পাইকে যদি 22-এর 7 লিখে দেয় তাহলে 22-এর 7 দিয়ে যাবে না, পাই নেই। তাহলে আমরা কি করব, এটাকে পাইকে 22-এর 7 লিখবো, গুণ 22-এর 7, কাটাকুটি যাবে, দেখ 7 7 49 হচ্ছে, 7 7 49, তাহলে 7022 কত হচ্ছে, তাহলে 7 দিয়ে 14, 7 দিয়ে 14 1, 7 দিয়ে 14 কে 15, এটা শূন্য, 1540। তাহলে ওমেগার মান কত হলো 1540, তাহলে 1.54 ইন্টু 10⁻³ করতে পারি ওমেগাকে, করা যাবে না, একে তো আমরা করতে পারি। 1540 কে আমি তো লিখতে পারি যে 1.540 ইন্টু 10⁻³। দেখ সংখ্যা ছোট হয়ে গেছে, পাওয়ার বাড়লো। এ হবে কত এখানে, তাহলে এ হবে এখানে যে ওমেগা মানে 1.54 ইন্টু 10⁻³ মাইনাস কে এক্স। এবারে কে আসবে কোথা থেকে, কে আসবে কোথা থেকে, বলো কে আসবে কোথা থেকে। একটা কাজ করা যাক, আমরা জানি এটা না ভি সমান কি হবে টি এর সহগ। মান যদি বলি ভি সমান টি এর সহগ, মানে কি আছে ওমেগা, তাই না। ওই ভি সমান টি এর সহগ মানে ওমেগা, আর বাই এক্স এর সহগ মানে কে। এখানে শুধু আমি মান নিচ্ছি, আমরা এখানে কিন্তু কার কার মান জানি বল, এখানে আমরা মান জানি, ভি এর মান জানি আর ওমেগার মান জানি, তাহলে কে চলে আসবে ওমেগা বাই ভি করে। ওমেগা কত পেয়েছি এখন, আচ্ছা ওমেগা পেয়েছি কত, এটাই 1540, হ্যাঁ কি না, এই তো ওমেগা, ওমেগা চলছিল না, ওমেগা
বাই ভি, তো ভি কত দেওয়া ছিল 300, 300। তাহলে এখান থেকে এক শূন্য কেটে যাচ্ছে, আর কত হবে এটা, এটা হবে, এটা হবে কত না 3 × 5 = 15, 3 × 5 = 15, 3 × 1 = 3, আর হচ্ছে এক থাকবে 3, ঠিক আছে, কিন্তু নিচে একটা 10 ছিল, আমি শুধু 3 দিয়ে কেটেছি না, তো কত হবে 5.13, কত হবে এটা 5.13 কে। এই হলো কমপ্লিট ইকুয়েশন, দেখেছিস, ঠিক আছে না। ওমেগা বার করছি এফ থেকে, আবার ওমেগা কে কাজে লাগিয়ে ভি কে কাজে লাগিয়ে কে বার করে নিলাম, কিছু নেই, শুধু কার কার সঙ্গে কে আছে রিলেট করে আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, এটাই কোশ্চেন, এরকমই কোশ্চেন। হ্যাঁ 5.13 এক্স হবে, হ্যাঁ কে হলো, এটা এক্স হবে, 5.13 এক্স, না এক্স ছয় নয়, ওটা হচ্ছে এ, পুরো না, হাফ, ওটা হাফটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা হলো, বোঝা গেছে কি এই দুটো কোশ্চেন, ঠিক আছে, আমি ধীরে সুস্থে করছি, যেতে পারে যে পদ্ধতিতে। আচ্ছা এবারে 3 দাগের কোশ্চেন, 3 দাগের কোশ্চেন, 3 দাগের কোশ্চেন বলছে দুটো তরঙ্গ দেওয়া আছে, দুটো তরঙ্গ দিয়ে বলেছে এদের মধ্যে অ্যাকচুয়ালি দুটো তরঙ্গ নয়, এটা একটা তরঙ্গের হচ্ছে দুটো পয়েন্ট, এটা হচ্ছে কি একটা তরঙ্গের দুটো পয়েন্ট। কেন একটা তরঙ্গের দুটো পয়েন্ট আমি কি করে বুঝছি বল, একটা তরঙ্গের প্রতিটি বিন্দু একই কম্পাঙ্ক থাকে আর একই বিস্তার থাকে, এখানে কি কম্পাঙ্ক আর বিস্তার দুটো সেম হচ্ছে, দেখ ভালো করে, সেম হচ্ছে, এর বিস্তার কত এ, এর বিস্তার কত এ, এর কম্পাঙ্ক ওমেগা, এর কম্পাঙ্ক ওমেগা, তার মানে এটা কিন্তু একই তরঙ্গের, মানে একই তরঙ্গে গতিশীল দুটো বিন্দু, তরঙ্গ যখন যাচ্ছে তখন মাধ্যমের বিভিন্ন কণা বিভিন্ন ভাবে হচ্ছে এসএইচএম হচ্ছে, তবে প্রত্যেকটা কণার এসএইচএম এর কোন দুটো পয়েন্ট ঠিক থাকবে, কোন দুটো পার্ট বা কোন দুটো জিনিস ঠিক থাকবে, একটা হচ্ছে বিস্তার, সবাই একই বিস্তারে চলবে, আর একটা হচ্ছে কম্পাঙ্ক, কিন্তু দশা সবার আলাদা আলাদা হতে পারে। এখানে আমরা দেখছি কি একটা হচ্ছে y1 সমান a sin ওমেগা টি প্লাস কে এক্স প্লাস 0.57 এটা মিটার, ঠিক আছে। দেখ যখন এইগুলো সব কি এককে আছে বলতো, কোন একক, রেডিয়ান, আমরা কোন সাইনের ভেতরে যা হয় সবই তো কোণ, সেই কোণের একক কি হয়, ডিগ্রি না হলে রেডিয়ান, ডিগ্রি তো কোথাও দেওয়া নেই, যখন দেখবি কোথাও আসবে সাইন ভেতরে হচ্ছে 0.3, কি এটা, এটা কি ডিগ্রি না রেডিয়ান, রেডিয়ান, ডিগ্রি থাকলে ডিগ্রি থাকবে, ঠিক আছে, উপরে ডিগ্রি থাকবে, নেই মানে কি রেডিয়ান, এগুলো সব রেডিয়ানে আছে। আচ্ছা এটাকে y2 হচ্ছে কি এ কস, আচ্ছা কস কে সাইন করলে কি হবে, ওমেগা টি প্লাস কে এক্স প্লাস পাই/2 করে দে, দেখ নিজে ভাব, সাইন এটা ছিল কি পুরোটা থিটা, এটাকে আমি এরকম ভাবছি এ কস থিটা, মানে এটা পুরোটা হচ্ছে কি থিটা, এ কস থিটা, তো এ কস থিটাকে আমি কি লিখতে পারি এ সাইন 90 প্লাস থিটা। আচ্ছা তুই বলবি যে সাইন 90 প্লাস থিটা করলে কস থিটা হয়, সাইন 90 মাইনাস থিটা করলেও তো কস থিটা হয়, তাই না, হয়, করলে কি সমস্যা, দেখ এ সাইন এটা হচ্ছে 90 মাইনাস থিটা যদি আমি করিও দুটোই ঠিক, এটাও ঠিক এটাও ঠিক। আচ্ছা এখানে কি ছিল জানিস, এখানে এই পুরোটা কিন্তু থিটা ছিল, তোদের প্রবলেম কি হয়ে যাবে, এ সাইন আমি যদি একে পুরোটাকে থিটার হিসাবে ভাবি, দেখ একটা হচ্ছে সাইনের ভেতরে থিটা প্লাস এটা, আর একটা হলো সাইনের ভেতরে 90 মাইনাস থিটা, দশা পার্থক্য করতে গেলে কি হবে, এটা মাইনাস এটা যখন করতে যাবো থিটা থিটা তো কাটবে না, কাটবে কি কাটবে না, মানে এখানে সেম সেই কথাটাই, ওমেগা টি কাটবে না, এই জন্য আমরা কি করব, এটা নেব, প্লাসটা নেব, ঠিক আছে, মানে আমরা প্লাসটা নেব, নিলে কি হবে আমাদের সুবিধা হবে,
এই জন্য আমি কি করেছি, এটা 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 পুরোটা পার্ট এর যেমন ছিল ঠিক আছে, এরও ঠিক আছে, মানে ওমেগা টির যে পার্টটা আর কি, ওমেগা টি প্লাস কে এক্স এর যে পার্টটা, প্লাস পাই বাই টু করলাম। তো অ্যাকচুয়ালি পাই বাই টু মানে কত বল, পাই বাই টু মানে ওমেগা টি প্লাস কে এক্স, পাই মানে কত, হুম, ডিগ্রিতে চলছে না বলছি এখানে, এটা পুরোটা রেডিয়ানে চলছে, তো কত হচ্ছে 3.14, এটা রেডিয়ানে চলছে তাই না। তো একে ভাগ করলে কত হবে, 2 একে 2, 11, 2 5 10, 1 2 7 14, 1.57 মিটার। তাহলে এটা একটা তরঙ্গ হলো, আর এটা একটা হলো, পুরোটা দশা পার্থক্য করব, কোনটার বেশি দশা লাগছে, এর ওমেগা টি প্লাস কে এক্স প্লাস 1.57, এর ওমেগা টি প্লাস কে এক্স প্লাস 0.57, তাহলে এটা বেশি লাগছে। তাহলে দশা পার্থক্য করব কত না, দশা পার্থক্য হচ্ছে, দশা পার্থক্য সমান, দশা পার্থক্য সমান কি হবে, এটার থেকে বাদ যাবে, ওমেগা টি প্লাস কে এক্স প্লাস 1.57 মাইনাস কি হবে, ওমেগা টি প্লাস কে এক্স প্লাস, ওমেগা টি প্লাস কে এক্স প্লাস 0.57 সব কেটে যাবে, তাহলে ওয়ান কি হবে, 1 রেডিয়ান, 1 রেডিয়ান। তাহলে অতএব কি লিখবো, যে ওয়াই টু ওয়াই ওয়ান এর থেকে 1 রেডিয়ান দশা কোণে এগিয়ে আছে, এ হলো কমপ্লিট অ্যান্সার। হচ্ছে কি, বোঝা যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। চলো এরকম আর দু একটা কোশ্চেন দেওয়া যাক। চলো কিছু কোশ্চেন হলো, এবারে হেডিং লিখবি, আগের দিন বোধহয় এটা হেডিং লেখা ছিল না, ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন অফ মিডিয়াম পার্টিকেল ছিল না, ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন অফ মিডিয়াম পার্টিকেল। আমি তোদেরকে একটা ডেরিভেটিভ বলছি, তোদেরকে যে ডেরিভেটিভ শেখানো হয় সেই ডেরিভেটিভ কেমন থাকে, তোদেরকে যে ডেরিভেটিভ শেখানো হয় সেটা হচ্ছে কি, ধরো একটা, আমি বললাম ওয়াই, ওয়াই সমান 2t কিউব, তো এটার ডেরিভেটিভ ডিওয়াই ডিটি চট করে নিতে পারিস, তাই না। কেন কি এখানে ওয়াই হচ্ছে কেবলমাত্র টি এর উপরে ডিপেন্ড করছে, তাই না, মানে এটা কি হবে না, 2 হচ্ছে কত 3t হয়ে গেল, গল্প শেষ। কিন্তু যদি দেখা যায় যে ওয়াই সমান হলো 2t কিউব প্লাস এক্স স্কোয়ার টি, মানে এখানটায় ওয়াই সময়ের সাথে আবার এক্স এর সাথে নির্ভর করছে, ঠিক আছে, এবং সময় আর এক্স এর মধ্যে কোনো সম্পর্ক নেই, এরকমটা, মানে এখানে এক্স একটা চলরাশি, স্বাধীন চলরাশি, টিও একটা স্বাধীন চলরাশি, মানে আমি কি বলছি, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, আর টিও একটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আর ওয়াইটা কি হচ্ছে না ফাংশন, এমনিতে আমরা এটাকে কি লিখতাম, ওয়াই যে ফাংশন অফ টি, একই না, ওয়াই সময়ের অপেক্ষক, এখানে কি লিখবো, ওয়াই যে ফাংশন অফ এক্স কমা টি। যদি এখানে বলে তোকে যে এর ডেরিভেটিভ বলো, ডেরিভেটিভ বললে কার সাপেক্ষে ডেরিভেটিভ বলতে হবে, ওয়াই এর ডেরিভেটিভ এখন সময়ের সাপেক্ষে হতে পারে, আবার এক্স এর সাপেক্ষেও হতে পারে। এবারে যখন ডেরিভেটিভ করব তখন কি প্রসেসে ডেরিভেটিভ করব, তখন যে ডেরিভেটিভ হবে তাকে আমরা কি বলি, আংশিক অবকলন বা পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ বলতে কি, মানে কি ওয়াই কেবলমাত্র টি এর উপরে বা কেবলমাত্র এক্স এর উপরে ডিপেন্ড করছে না, ওয়াই হচ্ছে কি এক্স আর টি উভয়ের উপর ডিপেন্ড করছে। তখন যদি বলে যে সময়ের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বলো, তাহলে ওটাকে কিন্তু আমরা ওই ডেরিভেটিভ বলছি না, তখন আমরা কি বলবো, পার্শিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে।
পার্শিয়াল ডেরিভেটিভ, তখন আমরা কি রকম করি দেখ, আমি প্রসেস বলে দিচ্ছি। তখন আমরা লিখি ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি। সাপোজ আমি এজ এ উদাহরণ আগে করি, তারপরে ওটাতে আসছি। এইখানে যদি আমি করি না, তখন কি হবে জানিস, আমি মানে এমনি মানে এমনি চলতি ভাষায় লিখছি কি যে ওয়াই এর ডেরিভেটিভ মানে টি এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, এটা এটা হচ্ছে কি টি এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ করতে হবে এক্স টাকে, তাহলে কি ভাববো এখন, এক্স কে ভাববো এখন ধ্রুবক। বোঝা গেল? এটাই, টি এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ করতে হবে এক্স কে ধ্রুবক ধরে। আচ্ছা, মানে যেমনটা আমরা ধ্রুবক ধরো 2 থাকলে বা 3 থাকলে যেরকম আমরা ট্রিট করি, সেরকমটা হচ্ছে। আচ্ছা, যদি বলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করো, তখন আমি কি বলবো, না এক্স এর সাপেক্ষে কার ডেরিভেটিভ হবে, ওয়াই এর ডেরিভেটিভ। এখন টি কে কি দেখবো, টি কে দেখবো ধ্রুবক, করতে হবে টি কে ধ্রুবক ধরে, এক্স কে ধ্রুবক ধরে। তাহলে আমি করে দিচ্ছি, কত হচ্ছে দেখ, এই যেটাই আমি নিয়েছি এটা, এইটা, এইটার বেলা আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি যদি বার করতে চাই, দেখ টি এর ডেরিভেটিভ করছে, দুই ধ্রুবক, কি না, দুই ধ্রুবক। আচ্ছা, টি কিউবের ডেরিভেটিভ কত হবে, থ্রি টি স্কোয়ার হয়ে গেল প্রথমটা, প্লাস প্লাস, এবারে বলেছি দেখ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এক্স স্কোয়ার কে, এক্স এর স্কোয়ার এখন ধ্রুবক, আর টি এর ডেরিভেটিভ ওয়ান। বোঝা গেল? এরকম হচ্ছে। তাহলে ফাইনাল উত্তর চলে আসছে কত, সিক্স টি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সিক্স টি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি আমি এখান থেকে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যদি করতে যাই, তাহলে কি হবে দেখ, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করতে গেলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব টি কে ধ্রুবক ধরে। শোন, দুই তো ধ্রুবক আমরা জানি, আবার এখান যদি টিও ধ্রুবক হয়ে যায়, তাহলে পুরোটা ধ্রুবক হয়ে গেল, তাহলে প্রথমটা আসবে কি জিরো, প্লাস টি ধ্রুবক এখানটায় এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে কত, টু এক্স, তাহলে কত হলো, টু এক্স টি। একদম ক্লিয়ার? পার্সিয়াল ডেরিভেটিভ, এটা আমাদের চলছে কি, এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ, ক্লাস 12এও আছে, এখানেও আছে, পার্সিয়াল ডেরিভেটিভ হলো। হয়ে গেছে, লিখে নিয়েছিস? আচ্ছা, হয়ে গেল এবার। আচ্ছা, এবার দেখ আরেকবার ওইখানটায়, আচ্ছা হেডিং কি দেওয়াই ছিল না, যে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ মিডিয়াম পার্টিকেল দেওয়া ছিল হেডিং, তাহলে আরেকবার হেডিং দিয়ে নে, যে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ মিডিয়াম পার্টিকেল, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ মিডিয়াম পার্টিকেল। আচ্ছা,
এখানে আমরা এখানে আমরা যেটা লিখছি যে কোনো একটা তরঙ্গের সমীকরণ লিখব। আমি উদাহরণস্বরূপ নিয়ে নিচ্ছি y সমান a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। y সমান a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে এই তরঙ্গটা কোন অক্ষ বরাবর যাচ্ছে? তাহলে এখন পজিটিভ এক্স অক্ষ বরাবর, পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। আর কণা গতিশীল হচ্ছে কোন বরাবর? y বরাবর। ঠিক আছে, আমরা ভেলোসিটি করিনি তরঙ্গের, করেছি তো, এটা তরঙ্গের গতি করেছি। আর এখন কি লিখেছি? মিডিয়াম পার্টিকেলের, তাই না? আমরা যে আমরা যে ভি বার করেছি, ভি ওয়েভ, সেটা সমান হচ্ছে কি না টি এর সহগ ওমেগা আর এক্স এর সহগ হচ্ছে কে। মাইনাস তো কি বোঝায়? যে দিক বোঝায়। ঠিক আছে, এখন তাহলে আমরা কি বার করছি? যে মিডিয়াম পার্টিকেলের বেগ আর ত্বরণ, মানে কণার। আচ্ছা, এখানটায় ওয়াই কি? ওয়াই হচ্ছে কণার সরণ মিন পজিশন থেকে। তাহলে ওয়াই কেই যদি আমি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে কণার সরণকে আমি ডেরিভেটিভ করছি, কি পাবো? কণার বেগ পাবো। যেটা বেরোবে তাকে আরেকবার ডেরিভেটিভ করলে কণার ত্বরণ পাবো। মানে এটা হলো কি না মাধ্যম কণার সাম্যাবস্থান হতে সরণ, নাকি না? মাধ্যম যে কণা আছে তার সাম্যাবস্থান হতে সরণ বোঝাচ্ছে ওয়াই। তাহলে এখন আমরা কি বলবো? যে কণার বেগ, কণার বেগ মানে ভি, ওখানে তো ভি ওয়েভ লিখে রেখেছিলাম, তাহলে এখানে কি লিখবো? ভিপি। পি মানে কি? পার্টিকেল। ভিপি, কণার বেগ ভিপি কি করব? ডি ওয়াই। আচ্ছা, এইবারে ডি করব না ডেল্টা করব? ডেল্টা করব। কেন কি? এখানটায় ওয়াই কেবলমাত্র তো সময়ের উপর ডিপেন্ড করছে না, ওয়াই কিন্তু এক্স এর উপরেও ডিপেন্ড করছে। তাহলে কি করব এখানে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি। এবারে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেল ডেল্টা ওয়াই কে নিয়ে আসি এখানে এ সাইন ওমেগা টি মাইনাস এক্স। ঠিকঠাক চলছে বল? হ্যাঁ, তো এখানে প্রথমে হলো কি ধ্রুবক বেরিয়ে গেল। হুম, ধ্রুবক। চলো, সাইনের ডেরিভেটিভ কি হয়? কস। কস ভেতরে যা আছে লিখে দিই আগে, ওমেগা টি মাইনাস কে এক্স। এবারে আমাদের চেন রুল প্রসেস অনুযায়ী কি হবে না, ওমেগা টি মাইনাস কে এক্স কে আমরা ডেরিভেটিভ করতে যাচ্ছি কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। তাহলে ধ্রুবক ধরবো কাকে? এক্স কে। আচ্ছা, তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স কে আমরা ডেরিভেটিভ করছি, ওমেগা টি মাইনাস কে এক্স কে আমরা ডেরিভেটিভ করছি টি এর সাপেক্ষে। প্রথমেই কাকে পাচ্ছি? ওমেগা টি। ওমেগা টি কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসবে? ওমেগা, তাই না? মাইনাস কে তো ধ্রুবক আর এক্স ও এখন ধ্রুবক, জিরো হয়ে গেল। তাহলে কি হলো? এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। একদম ঠিক কিনা বল? এখানে আমরা কি বলতে পারি? ভি ম্যাক্সিমাম কত হওয়া উচিত? এ ওমেগা। কেন কি? কসের ম্যাক্সিমাম ভ্যালু কি হয়? 1। তাহলে আমরা কিন্তু সরল দোলগতির ক্ষেত্রে যেটা পেয়েছিলাম এখানেও তাই পাচ্ছি। আচ্ছা, আরো কি লেখা যায়? একে পার্টিকেল ভেলোসিটি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস মাইনাস কি লিখবো? এক্স স্কোয়ার নাকি ওয়াই স্কোয়ার? ওয়াই স্কোয়ার লিখবো। কেন কি? এখন কণার সরণ কোনটা? ওয়াই। এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কেন কি কণার এখানটায় সরণ হচ্ছে ওয়াই। এক্স তো এক্স বরাবর, এক্স তো হচ্ছে ওই বরাবর তরঙ্গ যাচ্ছে। ক্লিয়ার? বেশ হলো। তাহলে মাধ্যম কণার সাম্যাবস্থান হতে এটা হলো সরণ। ওকে, ঠিক আছে, হলো। ঠিকঠাক না? একদম। এরপরে
এবার লেখ কণার ত্বরণ। কণার ত্বরণ বার করতে চাইছি আমরা। কণার ত্বরণ কি করবি, কণার ত্বরণ বার করলে কি হবে এখন, না আরেকবার ডেরিভেটিভ লিখে নিয়েছি সবাই, নিচেরটা হয়ে গেছে। আচ্ছা কণার ত্বরণ কি লিখবি, এ পি, আরেকবার ডেরিভেটিভ করো, কণার ত্বরণ এপি, আরেকবার ডেরিভেটিভ চাই, কণার ত্বরণ, হ্যাঁ যেটা বেরিয়ে, সরি এখানটা একটা ওমেগা ছিল, মুছে দিয়েছি আমি, এখানটা একটা ওমেগা হবে, আমি এখানে লিখে দিচ্ছি, এ ওমেগা হয়েছিল না, এবার ডেরিভেটিভ করো। আচ্ছা ত্বরণ এবার বার করছি কি হবে, তাহলে কণার ত্বরণ, কণার ত্বরণ কি লিখবো, এপি, তাহলে কি হবে, যেটা বেরিয়েছে ডি, আরেকবার ডেরিভেটিভ করব না, ওই জন্য একে আমি লিখবো কি অ্যাকচুয়ালি, এটা কিন্তু ছিল কি ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি, তাই না, আরেকবার ডেরিভেটিভ হলে কি হবে ডেল্টা টু ওয়াই ডেল্টা টি টু, এটাই ডেরিভেটিভ হবে কত, এ ওমেগা, কস এর ডেরিভেটিভ কি হবে মাইনাস সাইন, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আবার একবার ওমেগা বেরোবে, তাই না, তাহলে কি হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস এক্স। আচ্ছা তুই চাইলে এ পি কে লিখতে পারিস মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স মানে কি ওয়াই, ঠিক আছে। আচ্ছা অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম কি লিখতে পারিস এখান থেকে, মাইনাস ওমেগা স্কোয়ার এ, তাই না, তো কণার ত্বরণ ম্যাক্সিমাম কি হতে পারে, কণার ত্বরণ ম্যাক্সিমাম হতে পারে এ পি ম্যাক্সিমাম সমান শুধু ওমেগা স্কোয়ারে, আমি মান নিচ্ছি না, শুধু ওমেগা স্কোয়ারে, যেটা আমরা আগেও করেছি, ত্বরণ হলো। ক্লিয়ার, এত পর্যন্ত কারোর কোনো ডাউট নেই, ঠিক আছে না। আচ্ছা নেক্সট আমার এখান থেকে বলছি দেখ, এক মিনিট, এবার দেখ স্লোপ বার করবো আমরা, ঠিক আছে, স্লোপ বলতে কি, স্লোপ বলতে এখান থেকে আমরা বার করছি যেটা, যে স্লোপ বলতে ধরো আমি ওয়াই আর এক্স এর গ্রাফ করছি, অ্যাকচুয়ালি আমরা যে তরঙ্গের যে যেটা আঁকছি এরকম করে, এদিকে থাকছে ওয়াই, এদিকে থাকছে এক্স, এরকম ধরো আঁকছি, তাই তো, সময়ের সাথে মানে এক্স এর সাথে যে গ্রাফটা এঁকেছি আমরা, সেক্ষেত্রে এখানে আমি যদি বলি এই লেখচিত্রের নতি, ঠিক আছে, আহ, নতি কার কার ওয়াই হাইফেন এক্স লেখচিত্র, এটা কিসের লেখচিত্র এঁকেছি আমি, ওয়াই আর এক্স, নাকি না, এখানে এক্স এর সাথেও কিন্তু হচ্ছে এসএইচএম, যেটা কেন কি এক্স আছে এখানে, তো লেখচিত্রের নতি মানে কি বুঝবো, এখন নতি কি লিখবো বল, নতি dy বাই dx লিখবো না ডেল ওয়াই বাই ডেল এক্স লিখবো, চল ডেরিভেটিভ কর আরেকবার, পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, এখন দিচ্ছি নিজে কর, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, করে ফেল, সময় দিচ্ছি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কর, হ্যাঁ, ডেল ওয়াই ডেল এক্স, ডেল ওয়াই ডেল এক্স আমি করছি দেখ, এখানে প্রথমে থেকে ওয়াই কত ছিল, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তো আমি করছি দেখ এখানে এ সাইনের ডেরিভেটিভ কি হবে কস ওমেগা টি মাইনাস কে এক্স, সে তো হলো, বল এবারে যখন আমি ভেতরেরটা ডেরিভেটিভ করতে যাব, তখন বল, এখন কিন্তু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি না, এখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি মানে ওমেগা টি তো ধ্রুবক, নাকি না, ওমেগা টি ধ্রুবক, জিরো হয়ে গেল, মাইনাস মাইনাস কে এক্স এর ডেরিভেটিভ কি হবে কে, না ঠিক কিনা বল, তাহলে ওমেগা এখানে ধ্রুবক, টিও ধ্রুবক, কেন কি আমি এক্স এর সাপেক্ষে করছি, তাহলে কি হবে মাইনাস এ কে কস ওমেগা টি মাইনাস কে এক্স, মাইনাস এ কে কস ওমেগা টি মাইনাস কে এক্স। আচ্ছা আরেকবার ডেরিভেটিভ কর দেখি, ডেল্টা ওয়াই ডেল্টা টু ওয়াই ডেল্টা এক্স টু, আরেকবার ডেরিভেটিভ কর, কি হবে আরেকবার ডেরিভেটিভ করলে মাইনাস এ কে
কসের ডেরিভেটিভ হয়ে যাবে কত না মাইনাস সাইন, দেখ দেখ মাইনাস মাইনাস এ কে কসের ডেরিভেটিভ হয়ে যাবে কত মাইনাস সাইন, ভেতরে আছে ওমেগা টি মাইনাস কে এক্স, তাই তো হলো। আর ওমেগা টি মাইনাস কে এক্স এর ডেরিভেটিভ মাইনাস কে, ওমেগা টি মাইনাস কে এক্স এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কি হবে মাইনাস কে। ওভারঅল দেখ কটা কি হচ্ছে শোন, এখানে মাইনাস এ কে আর কে, মাইনাস এ কে আর মাইনাস কে মিলে কত হবে প্লাস এ কে স্কোয়ার, আরো একটা মাইনাস আছে, এই যে দেখ মাইনাস মাইনাস, এই যে একটা মাইনাস, শুধু মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস এ কে স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ভালো করে দেখ, নিজে করে চেষ্টা কর, দেখ কত হচ্ছে। আচ্ছা এবারে আমি এক কাজ করছি, যেটা যেটা আমাদের ভিপি ছিল মানে ভেলোসিটি অফ পার্টিকেল ছিল, এখানে তো অনেকগুলো করে দিয়েছি আমি, এটা আছে থাক, একটা ভেলোসিটি অফ পার্টিকেল ছিল না, একটা ভেলোসিটি অফ পার্টিকেল ছিল, আর একটা হচ্ছে স্লোপ। আমি বলছি এখন ভেলোসিটি অফ পার্টিকেল ডিভাইডেড বাই স্লোপ করে দেখ তো কি আসে। ভেলোসিটি অফ পার্টিকেল কত ছিল বল, ডেরিভেটিভ আমি এখানে মুছে দিয়েছি, তবে আরেকবার করে নিচ্ছি, তাহলে y সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তো ভেলোসিটি অফ পার্টিকেল হয়েছিল এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স, তোদের খাতায় আছে তাই তো। আর স্লোপ কত হয়েছে, স্লোপ হয়েছে মাইনাস এ কে কস ওমেগা টি মাইনাস কে এক্স, নাকি না? কিছু কেটে যাবে, দেখ কি কেটে যাবে এখান থেকে, কিছু কেটে যাবে, এটা দেখ কি কি কাটছে এখানে, cos ওমেগা টি মাইনাস কে এক্স, cos ওমেগা টি মাইনাস কে এক্স কেটে যাবে, cos ওমেগা টি মাইনাস কে এক্স আর cos ওমেগা টি মাইনাস কে এক্স কেটে যাবে, আর কি কাটবে, এ কেটে যাবে, এটা পুরো গেল, এ গেল, তাহলে কি হলো, এটা মাইনাস ওমেগা বাই কে, মাইনাস ওমেগা বাই কে। আচ্ছা, এটা হচ্ছে কত না ভেলোসিটি অফ পার্টিকেল ডিভাইডেড বাই স্লোপ সমান মাইনাস ভেলোসিটি অফ ওয়েভ, হ্যাঁ ভেলোসিটি অফ ওয়েভ, ঠিক না? তো আমি কি বলতে পারি এখানে যে ভেলোসিটি অফ পার্টিকেল সমান মাইনাস অফ ভেলোসিটি অফ ওয়েভ গুণ স্লোপ। এখান থেকে আমরা কিছু করছি, পরপর দেখ, দেখে যা, এই পর্যন্ত আমাদের হচ্ছে। আমরা তাহলে কোনটা এখন মনে রাখবো, এই যে এটা ভেলোসিটি অফ পার্টিকেল সমান মাইনাস অফ ভেলোসিটি অফ ওয়েভ গুণ স্লোপ। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা কি দেখাচ্ছি, দেখ ধরো এটা হচ্ছে কি একটা তরঙ্গ হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে ওয়াই, এরকম, এই তো একটা পার্ট নিয়েছি আমি, ভি ওয়েভ মানে মাইনাস ওমেগা বাই কে। তো আমি কি ইকুয়েশন ধরেছি, y সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আমি যে ইকুয়েশন ধরেছি তার হিসাবে বলছি, আমি কিন্তু এখানটাই মাইনাস ধরে রেখেছি, ঠিক আছে। তো এর হিসাবে ভি ওয়েভ বার করে দেখ কত হচ্ছে, এর হিসাবে মাইনাস টি এর সহগ কত ওমেগা, এক্স এর সহগ কত মাইনাস কে, ওমেগা বাই কে। তুই যদি এখানে প্লাস ধরে করে আসিস তখন অটোমেটিকলি এখানে একটা মাইনাস চলে আসবে বা এরকম আসবে, ঠিক আছে। তখন ওর এটা কি হবে, মানে এইখানটায় তখন আসবে কি জানিস, তখন এখানে প্লাস আসবে, এখানে প্লাস প্লাস ওমেগা বাই কে। আর তুই যদি এখানে প্লাস ধরে ধরে আসিস এখানে তো প্লাস আসবে, কিন্তু তোর ভি ওয়েভ তখন মাইনাস আসবে, তখন তুই একটা মাইনাস আর ভেতরে মাইনাস, মানে প্লাসকে দুবার মাইনাস করে লিখবি, কি বললাম বুঝতে পারছিস নাকি? হ্যাঁ, আমি দেখ আমি এখানে মাইনাস ধরে এসেছি বলে এখানে মাইনাস আসছে, তো ফাইনালি বলে আমি লিখেছি কি যে
ভিপি সমান মাইনাস ভি ওয়েভ, কেন কি এর হিসাবে ভি ওয়েভ এটা আসছে। তুই যদি একে প্লাস ধরে আসিস, এখানে প্লাস আসবে, প্লাস আসবে। প্লাস এলে তখন তুই কি লিখবি, ভিপি সমান ভি ওয়েভ ইন্টু স্লোপ, তবে এটা এটা প্লাস আসবে, তখন তোর ভি ওয়েভ কিন্তু মাইনাস আসবে, তখন তুই একটা মাইনাস এক্সট্রা নিয়ে ভেতরে একটা মাইনাস ওমেগা বাই কে করে তখন কি লিখবি, ভেলোসিটি অফ ওয়েভ লিখবি। ঠিক আছে, তো ইকুয়েশন আমি যেমন ধরেছি সেরকম হচ্ছে। তো পার্টিকেল ভেলোসিটি সমান কি হচ্ছে, পার্টিকেল ভেলোসিটি সমান মাইনাস অফ ওয়েভ ভেলোসিটি গুণ স্লোপ, মাইনাস অফ ওয়েভ ভেলোসিটি গুণ স্লোপ। এইবারে আমি কিছু কন্ডিশন ধরছি। কেস ওয়ান, কেস ওয়ান, যখন যখন তরঙ্গ পজিটিভ এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর গতিশীল। আচ্ছা, তরঙ্গ যদি পজিটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, তরঙ্গ যদি পজিটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, তাহলে ভি ওয়েভ কে আমি কি লিখবো, প্লাস, পজিটিভ লিখবো। কেন কি তরঙ্গ তো এক্স বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর তরঙ্গের গতি, কেন কি ইকুয়েশনে এক্স আছে। হ্যাঁ, তো যদি পজিটিভ এক্স অক্ষ বরাবর যায় তাহলে আমি বেগকে কি লিখবো, প্লাস, নেগেটিভ এক্স অক্ষ বরাবর গেলে মাইনাস। আচ্ছা, তার মানে কি হলো, তার মানে ভেলোসিটি অফ পার্টিকেল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস অফ স্লোপ, স্লোপের মাইনাস দাঁড়াচ্ছে, মাইনাস অফ স্লোপ মানে কি, মানে মানে কি হলো যে আহ, এখানটাই দেখ, এই যে যে স্লোপ আমি লিখে রেখেছি এখানে, স্লোপ কখনো পজিটিভ হতে পারে, স্লোপ কখনো নেগেটিভ হতে পারে, মানেটা মানে আমি বলছি এখানে কি বলছি শোন, আমি সাইন নিচ্ছি, অ্যাকচুয়ালি মাইনাস নয়, অ্যারো দিয়ে দিই। কি বলছি দেখ, এটা পুরো ঠিক আছে না, এত পর্যন্ত সবার ঠিক আছে। বলছি তরঙ্গ যখন পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে তাহলে বেগ কত, প্লাস, কি হচ্ছে প্লাস, তাহলে পার্টিকেল ভেলোসিটি কি হচ্ছে মাইনাস অফ স্লোপ, মানে স্লোপ যেখানে পজিটিভ হবে তখন পার্টিকেল ভেলোসিটি নেগেটিভ হবে, স্লোপ যেখানে নেগেটিভ হবে সেখানে পার্টিকেল ভেলোসিটি পজিটিভ হবে। বোঝা গেল? দেখ এইটা হচ্ছে কি ওয়াই আর এক্স এর গ্রাফ। তো আমি বলেছি দেখ, যখন ওপরের দিকে উঠছে তার মানে কি স্লোপ পজিটিভ, এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ মানে কি এই এই এতটা পার্ট কি হচ্ছে পজিটিভ, পজিটিভ। আচ্ছা, যখন এখান থেকে নিচে নামছে তখন কি হচ্ছে, এক্স অক্ষের সঙ্গে স্থূলকোণ করছে। তো এই এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে স্লোপ পজিটিভ, মানে যখন এই এখান থেকে এতটা যে উঠছে, আবার যখন এখান থেকে নিচে নামছে এটা হচ্ছে কি স্লোপ নেগেটিভ। তরঙ্গ এক্স অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে, তাই তো। আচ্ছা, দেখ এই দিকে যখন যাচ্ছে তখন স্লোপ পজিটিভ, মানে পার্টিকেল ভেলোসিটি কি হবে, নেগেটিভ, মানে এখানের যে কণা আছে সে নিচের দিকে আসার চেষ্টা করবে। বোঝা গেল, নিচের দিকে আসার চেষ্টা করবে। এখানটায় স্লোপ কি হচ্ছে, পজিটিভ, স্লোপ পজিটিভ। আচ্ছা, দেন দেন এখানে দেখ, এই যে যে পার্টটা হচ্ছে এখানে কি হচ্ছে, স্লোপ, স্লোপ স্লোপ নেগেটিভ, স্লোপ নেগেটিভ মানে পার্টিকেল ভেলোসিটি কি হচ্ছে, পার্টিকেল ভেলোসিটি কি হবে, পজিটিভ, পার্টিকেল ভেলোসিটি পজিটিভ হচ্ছে, পার্টিকেল ভেলোসিটি পজিটিভ, এরকম করে পার্টিকেল ভেলোসিটি পজিটিভ, এরকম করে পার্টিকেল ভেলোসিটি পজিটিভ, এরকম করে যাবে। ক্লিয়ার? নিজে বল এখানে, কেস ওয়ান, যখন তরঙ্গ হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল তখন ওয়েভ, ওয়েভ যেটা হচ্ছে কি পজিটিভ, এক মিনিট, এক মিনিট, হ্যাঁ ঠিকই আছে, তরঙ্গ যখন পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে তখন হচ্ছে কি হবে, ভি ওয়েভ পজিটিভ, ঠিক আছে। তো স্লোপ হচ্ছে, স্লোপ যদি, স্লোপ যদি পজিটিভ হয়, স্লোপ যদি পজিটিভ হয় তাহলে পার্টিকেল ভেলোসিটি হবে কি নেগেটিভ। আচ্ছা, স্লোপ যদি পজিটিভ হয়, যে গ্রাফের যে পার্টটাতে স্লোপ পজিটিভ হবে সেই পার্টটাতে, সেই পার্টটাতে গ্রাফের যে পার্টটাতে স্লোপ পজিটিভ হবে সেই পার্টটাতে কি হবে, পার্টিকেল ভেলোসিটি কি হবে, নেগেটিভ। আচ্ছা, এক মিনিট, এক মিনিট দাঁড়াও। এইখান থেকে আমি নিই, ঠিক আছে। হ্যাঁ, এইখান থেকে কি হচ্ছে, স্লোপ কিন্তু এতটা পর্যন্ত বাড়ছে,
স্লোপ এতটা পর্যন্ত বাড়ছে মানে কি হবে, স্লোপ এখান থেকে এই পুরোটা কিন্তু পজিটিভে আছে, স্লোপ পজিটিভে আছে মানে পার্টিকেল ভেলোসিটি কি হবে, নেগেটিভ, মানে এদিকে চলবে এটা। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এও তো এই পার্ট এদিকে ছিল না, এদিকে সবই নেগেটিভে ছিল। হ্যাঁ, এবার ঠিকই আছে। এক মিনিট। হ্যাঁ, ঠিকই আছে, যেটা বলা হয়েছে ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা, উল্টো উল্টো ঘটনা কি হচ্ছে, উল্টো ঘটনা হচ্ছে যখন তরঙ্গ নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এটা উল্টে দেবো, ঠিক আছে। কেস 2, কেস 2 কি হচ্ছে দেখ, যখন তরঙ্গটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে তখন কি হবে, কেস 2 তে লেখ, যখন, এটা লাস্ট, যখন তরঙ্গ নেগেটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে নেগেটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল মানে কি হবে, ভি ওয়েভ কি আসবে, নেগেটিভ। আচ্ছা, তো তাহলে কি হবে, ভিপি, দেখ, ভিপি কি হবে, ভিপি হবে মাইনাস মাইনাস প্লাস স্লোপ, মানে স্লোপ যদি পজিটিভ হয় ভিপি পজিটিভ, স্লোপ যদি নেগেটিভ হয় ভিপি নেগেটিভ, একদম ক্লিয়ার। স্লোপ যদি পজিটিভ হয় ভিপি পজিটিভ, স্লোপ যদি নেগেটিভ হয় ভিপি নেগেটিভ। আচ্ছা দেখো এবারে কি হচ্ছে, স্লোপ পজিটিভ হলে, দেখ এখানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমি তরঙ্গকে এঁকেছি এরকম করে, তবে আমি এদিকে দিলাম ভি ওয়েভ, মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, হ্যাঁ কি না। আচ্ছা শোন, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই যে যে পার্টটা, এই পার্টটা কি হচ্ছে, এক্স অক্ষের সঙ্গে স্থূলকোণ আছে, তো গ্রাফের এই পার্টটা কি হচ্ছে না, এই পার্টটা হচ্ছে স্লোপ নেগেটিভ, স্লোপ নেগেটিভ মানে ভিপি কি হবে, স্লোপ নেগেটিভ মানে ভিপি কি হবে, স্লোপ নেগেটিভ মানে ভিপি এখানে নেগেটিভ। আচ্ছা, স্লোপ নেগেটিভ মানে ভিপি নেগেটিভ মানে কি হবে, এটা এরকম করে নামবে, ঠিক আছে, এই কণাগুলো এরকম করে নামবে, ওকে হলো, স্লোপ নেগেটিভ মানে ভিপি নেগেটিভ। আচ্ছা, এবার দেখ, স্লোপ নেগেটিভ মানে ভিপি নেগেটিভ, হ্যাঁ ভিপি নেগেটিভ মানে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে বেগ, ঠিক আছে। আচ্ছা, স্লোপ পজিটিভ কোনখান থেকে, এখান থেকে এতটা, কি এই পার্টটা হচ্ছে কি এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্ম কোণে আছে, এই পার্টটা গ্রাফের, এই পার্টটা হচ্ছে কি স্লোপ পজিটিভ, স্লোপ পজিটিভ মানে ভিপি পজিটিভ, ভিপি পজিটিভ মানে কি পজিটিভ ওয়াই অক্ষ বরাবর কণাগুলোর গতিবেগ হবে, মানে এই কণাটা যে এখানে আছে এর গতিবেগ হবে উপরের দিকে, এই কণাটা যে এখানে আছে এর গতিবেগ হবে উপরের দিকে, এর গতিবেগ হবে উপরের দিকে, এর গতিবেগ হবে উপরের দিকে, এরকম চলবে, বোঝা গেল। হ্যাঁ, ঠিকই আছে, হয়েছে কি হয়েছে, হয়েছে বল, ঠিক আছে না, এরকম ছিল আগের ছবিটা, আগের ছবি উল্টো তো হবে, আগের আর এটা তো উল্টো। হ্যাঁ, আচ্ছা আগের ছবিটা এক্স অক্ষের এদিকে এদিকে, আগের ছবিটা আমি শুধু এই অ্যারোটা দেইনি না, আগের ছবিটা এটা হচ্ছে ভি ওয়ে। হ্যাঁ, আগের গুলো দেখ, আগের গুলো খুব সম্ভবত এই অ্যারোটা উপরের দিকে ছিল আর এই অ্যারোটা নিচের দিকে ছিল, ঠিক আছে, এইটা এইটা পার্থক্য, ক্লিয়ার, ঠিক আছে, মানে এখান থেকে আমরা বুঝবো যে কোন কণাটা কোন মুহূর্তে কোন দিকে গতিশীল অবস্থায় আছে, কোন কণাটা কোন দিকে গতিশীল অবস্থায় আছে, ক্লিয়ার। আচ্ছা, এবার তোদেরকে আমি একটা কাজ দিলাম, যেটা বাড়িতে তোরা মেলানোর চেষ্টা করবি, সেটা হলো যে ডেল্টা টু ওয়াই বাই ডেল্টা টি টু সমান সমান ভি ওয়েভ এর স্কোয়ার ডেল্টা টু ওয়াই ডেল্টা টি টু, ভি ওয়েভ মানে কি অ্যাকচুয়ালি ডেল্টা টু ওয়াই ডেল্টা টি টু সমান, ভি ওয়েভ মানে কি আসবে ওমেগা বাই এ এর স্কোয়ার ডেল্টা টু ওয়াই ডেল্টা টি টু, মানে কাজটা কি করতে হবে জানিস, কি লিখে দিয়েছি এদিকে, এদিকে এক্স হবে, দু সাইডে সমান লিখে দিয়েছি, এটা এক্স হবে। হ্যাঁ, মানেটা হলো তোদের একটা কাজ করতে হবে, আমি দেখ, আমি ডেল্টা
ডেল্টা টু ওয়াই ডেল্টা টি টু আর ডেল্টা টু ওয়াই ডেল্টা এক্স টু বার করে রেখেছি না? হ্যাঁ, এক কাজ করবি, ডেল্টা টু ওয়াই বাই ডেল্টা টি টু ডিভাইডেড বাই ডেল্টা টু এক্স বাই ডেল্টা টি টু করে দেখবি ওমেগা বাই কে এর হোল স্কয়ার আসছে। করে দিই একবার এক্ষুনি। দেখ, ছিল, তুই নিজেই ভাব, ইকুয়েশন দেখ, খাতায় আছে, খাতায় আছে, দেখ, ডেল্টা টু ওয়াই ডেল্টা টি টু, খুব সম্ভবত আমার মনে হচ্ছে যেটা আহ, এটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক না? আর নিচে যদি আমি বলি ডেল্টা টু ওয়াই ডেল্টা এক্স টু, এটা খুব সম্ভবত মাইনাস কে স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। কেটে গেছে, দেখ, মাইনাসে মাইনাসে এটা এটা কেটে গেছে, পুরো এ এ কেটে গেছে। তো এটাই হলো কি ডেল্টা টু ওয়াই ডেল্টা টি টু সমান শুধু ওমেগা বাই কে এর হোল স্কোয়ার ডেল্টা টু ওয়াই ডেল্টা এক্স টু, আর এটাকেই লিখে দিয়েছে কি না ভেলোসিটি অফ ওয়েভ। এটাই হলো একটা প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভের বা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের অবকলন সমীকরণ। যেমনটা আমরা এসএইচএম এর অবকলন সমীকরণ কি করেছিলাম, ডি টু ওয়াই বাই ডিটি টু প্লাস প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই সমান জিরো, এরকম এসেছিল না? না না, এখানে এক্স নিলে এক্স হবে, এখানে যদি এক্স হয় এখানেও এক্স হবে, সরল দোলগতিতে এক্স হলে এক্সই হবে পুরোটা, ঠিক আছে? চলো এই পর্যন্ত থাকছে, ঠিক আছে? হুম, হ্যাঁ, তুলে নে। আমাদের তরঙ্গ চ্যাপ্টার হচ্ছিল, ঠিক আছে? তরঙ্গ চ্যাপ্টারে আমরা যতটা পড়িয়েছি তার মধ্যে যে অঙ্কগুলো হচ্ছে সেগুলো বলছে ছায়া প্রকাশনী বইয়ের, ছায়া প্রকাশনী বইয়ের দেখ 500 পেজ, 500 পেজের 9-এর একটা অঙ্ক দিয়েছে, পেজ 500, এখানটায় 9-এর দাগে যে কোশ্চেন আছে তরঙ্গ চ্যাপ্টার থেকে, তরঙ্গ গতি, বলেছে y ইজিক্যালস টু ওয়াই জিরো সাইন y ইজিক্যালস টু ওয়াই জিরো সাইন 2 পাই হোল ইন্টু এফ টি মাইনাস এক্স বাই ল্যামডা সমীকরণটি একটি তির্যক তরঙ্গকে প্রকাশ করে। তির্যক তরঙ্গ কেন এটা, কেন কি দেখ, তরঙ্গের গতি কোন দিকে, এক্স অক্ষ বরাবর, তাই না? যদি আমি বলি ভি ওয়েভ কোন দিকে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর, আর কণার কম্পন কোন দিকে, ওয়াই বরাবর, এক্স আর ওয়াই পরস্পর লম্ব, তাহলে এটা একটা তির্যক তরঙ্গ, ওই জন্য তির্যক তরঙ্গ বলেছে। প্রকাশ করে মাধ্যমের কণার সর্বাধিক বেগ তরঙ্গের বেগের 4 গুণ হলে, বলছে মাধ্যমের কণার সর্বাধিক বেগ মানে কি ভি পার্টিকেল, ভি পার্টিকেল মানে কি মাধ্যমের কণার বেগ ম্যাক্সিমাম, ঠিক আছে? মাধ্যমের কণার সর্বাধিক বেগ তরঙ্গের বেগের 4 গুণ মানে কি ভি 4 × ভি ওয়েভ, ঠিকঠাক লাগছে না? 4 × ভি ওয়েভ, এরকম লিখেছি। পার্টিকেল ভেলোসিটির ম্যাক্সিমাম যেটা সমান কি হবে 4 × ভি ওয়েভ, তরঙ্গের বেগের 4 গুণ হলে দেখাও যে, কি দেখাতে বলেছে না, ল্যামডা সমান 1/2 পাই ওয়াই নট। সিম্পল কোশ্চেন, দেখতে মনে হচ্ছে যে কি হবে এখান থেকে, দেখ পার্টিকেল ভেলোসিটির ম্যাক্সিমাম, এটা যেহেতু কণার কণার সরণের সমীকরণ, ঠিক সেরকমই আমরা করেছিলাম না এসএইচএম এর ক্ষেত্রে, y ইজিক্যালস টু এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি, এক্ষেত্রে যে বেগ আসতো সেই বেগের ম্যাক্সিমাম ভ্যালু কি আসতো, ওমেগা এ, কি না, ওমেগা এ, এখানেও তাই হবে, কি হবে, পার্টিকেল ভেলোসিটির ম্যাক্সিমাম কত আসবে, পার্টিকেল ভেলোসিটির ম্যাক্সিমাম আসবে ওমেগা, এখানে কত, ওমেগা এফ নয়, ওমেগা এফ নয়, একে এরকম করতে হবে সাইন 2 পাই এফ টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স
এবারে টি এর সাথে যে গুণ আছে সেটা হলো কি ওমেগা, টি এর সাথে যেটা গুণ আছে সেটা হলো কি ওমেগা। তাহলে টি এর সাথে যেটা গুণ আছে সেটা হলো ওমেগা, মানে ওমেগা হচ্ছে কত, 2 পাই এফ। তার মানে আমি এখানে লিখে দিচ্ছি, নাহলে ওমেগা ওয়াই নট হবে এটা ম্যাক্সিমাম ভেলোসিটি। কেন কি এখানে এ কোনটা, ওয়াই নট, ওমেগা ওয়াই নট সমান 4 ইন্টু পার্টিকেল ওয়েভ ভেলোসিটি কত হবে, ওয়েভ ভেলোসিটি হচ্ছে যে মাইনাস কি হবে, টি এর সহগ কত, 2 পাই এফ বাই এক্স এর সহগ মাইনাস 2 পাই/ল্যামডা। ঠিক আছে। আচ্ছা এখানে লিখে নিই ওমেগা মানে কত হবে, ওমেগা হচ্ছে 2 পাই এফ ওয়াই নট সমান মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, 2 পাই কেটে যাবে, তো 4 এফ ল্যামডা, 4 এফ ল্যামডা, এখান থেকে একটা এফ চলে যাবে, এখান থেকে ল্যামডা, ল্যামডা তো প্রমাণ করতে বলেছে তাই না, তো ল্যামডা সমান কত হবে, 2 পাই ওয়াই নট/4, মানে ল্যামডা হয়ে গেছে কত, পাই/ওয়াই নট/2, এটাই তো প্রমাণ করতে বলেছে। সময় দিচ্ছি সবাই লেখ। বলেছে পার্টিকেল ভেলোসিটির যে ম্যাক্সিমাম মান সেটা হচ্ছে কি না তরঙ্গের বেগের 4 গুণ, তরঙ্গের বেগের 4 গুণ। আচ্ছা 10-এর কোশ্চেনও করব, এই জন্য আমি একটা জিনিস লিখছি যে লেখ পথ পার্থক্যের সহিত দশা পার্থক্যের সম্পর্ক, পথ পার্থক্যের সহিত দশা পার্থক্যের সম্পর্ক। আমি প্রথমে প্রপার যে প্রসেস সেটা আগে বলছি, তারপরে আমি শর্ট মেথড বলছি যে আমরা কি করে ঐকিক নিয়মে মনে রাখবো পথ পার্থক্যের সহিত দশা পার্থক্যের সম্পর্ক। পথ পার্থক্যের সহিত দশা পার্থক্যের সম্পর্ক, এই তোদের ক্লাস 12-এও কাজে লাগবে, ব্যতিচার চ্যাপ্টারে, অপবর্তন চ্যাপ্টারে, এগুলোতে কাজে লাগবে পথ পার্থক্যের সহিত দশা পার্থক্যের সম্পর্ক। কি বলছি শোন, এখানে লিখবি যে একটি একটি একই তরঙ্গের দুটি বিন্দুর ক্ষেত্রে, কোন কোন দুটোর ক্ষেত্রে হতে পারে, একই তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে আমি দশা পার্থক্য করতে পারি, और একই কম্পাঙ্কের, কি বললাম, একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের ক্ষেত্রেও বলতে পারি, একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের মধ্যে। এখন একই কম্পাঙ্কের দুটি তরঙ্গ মানে কি, একই কম্পাঙ্ক যখন দুটো কম্পাঙ্ক সেম হয়ে যাবে, তরঙ্গ তো কোনো না কোনো উৎস থেকে আসছে, তরঙ্গ কোনো না কোনো উৎস থেকে আসছে, তো তরঙ্গের কম্পাঙ্ক কিসের উপর নির্ভর করে, উৎসের উপরে নির্ভর করে আমরা বলেছি। আর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ কিসের উপর নির্ভর করে, মাধ্যমের উপরে। তো তরঙ্গের কম্পাঙ্ক যদি সমান হয় তাহলে দুটো উৎস যে ছিল তাদের কম্পাঙ্ক সেম ছিল, তো উৎস দুটোর কম্পাঙ্ক সেম ছিল, উৎস দুটোর কম্পাঙ্ক সেম ছিল মানে, উৎস দুটোর কম্পাঙ্ক সেম ছিল মানে এরা ছিল কি সুসংগত উৎস। ঠিক আছে, অর্থাৎ উৎস দুটোর কম্পাঙ্ক সেম ছিল, উৎস দুটির কম্পাঙ্ক একই, অর্থাৎ এরা হচ্ছে কি না সুসংগত উৎস, সুসংগত উৎস। এটা পড়বি কোহেরেন্ট সোর্স বলে, কোহেরেন্ট সোর্স। দুটো আলোক উৎসের যদি কম্পাঙ্ক সেম হয় তাদেরকে আমরা কি বলি, সুসংগত উৎস। ঠিক আছে, তো আমরা এখানে দশা পার্থক্য, আমরা এখানে পথ পার্থক্য আর দশা পার্থক্য কোনটার মধ্যে করছি না, একই তরঙ্গ যদি হয়, একই তরঙ্গে দুটো বিন্দু হয় তাদের তো কম্পাঙ্ক সেম হবে, একই তরঙ্গে কম্পিত হচ্ছে দুটি কণার কি ঠিক থাকে, কম্পাঙ্ক ঠিক থাকে, বিস্তার ঠিক থাকে, দশা কোণ চেঞ্জ হয়, ঠিক না। তো আর কি না একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের মধ্যে হতে পারে, একই কম্পাঙ্কের দুটি তরঙ্গ কখন হবে, যখন যে উৎস থেকে নির্গত হচ্ছে দুটো তরঙ্গ তারা একই কম্পাঙ্কে আছে। ঠিক আছে, তো দেখ আমি এখানে নিলাম যে ধরি ধরি প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ এ
কম্পিত কণার সরণের সমীকরণ y সমান a sin ওমেগা টি মাইনাস kx। কি বললাম? y সমান a sin ওমেগা টি মাইনাস kx হলো y সমান a sin ওমেগা টি মাইনাস kx। এটা একটা হচ্ছে কি না কণার সরণের সমীকরণ সাম্যাবস্থান থেকে, যেটা প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভে কম্পিত হচ্ছে। ঠিক আছে, হলো। এবার আমি লিখব কি, যখন যখন x আমি x1 ধরলাম, তখন দশাকোণ কত হচ্ছে? তখন দশাকোণ ধরে নিচ্ছি এটা ফাই 1 সমান কত হবে না ওমেগা টি মাইনাস কে x1, তাই না? ওই ওই কণাটা বা ওই তরঙ্গটা যখন x সমান x2 তে পৌঁছে যাবে, তখন দশাকোণ কত হচ্ছে? ধরো ফাই 2 ওমেগা টি মাইনাস কি হবে কে x2। ফাই 2 সমান কত হচ্ছে? ওমেগা টি মাইনাস কে x2। ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে পথ পার্থক্য কত হচ্ছে? পথের যে পার্থক্য, দূরত্বের যে পার্থক্য, পথ পার্থক্য আমি কি লিখবো? এখানে পথ পার্থক্য সমান, পথ পার্থক্যকে আমরা কি বলি? ডেল্টা এক্স। আমি চেঞ্জ নিচ্ছি, এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, আমি চেঞ্জ নিচ্ছি। ঠিক আছে, x1 মাইনাস x2 পথ পার্থক্য। দশা পার্থক্যকে আমরা কি লিখবো? দশা পার্থক্য হচ্ছে কি ডেল্টা ফাই, যাকে আমরা বলি। এটা কি হবে? দুজনের মধ্যে দশা পার্থক্য। ঠিক আছে, ধরো আমি বললাম এটা হচ্ছে ওমেগা টি মাইনাস কে এক্স টু মাইনাস ওমেগা টি মাইনাস কে এক্স ওয়ান। এটা হয়ে যাবে কত না কে কমন নিলাম, কে কমন নিলে কত হবে? এক্স ওয়ান মাইনাস এক্স টু। ওমেগা টি কেটে যাবে, খেয়াল করে দেখ, ওমেগা টি কেটে যাবে, আর আমি কে কমন নিয়ে নিয়েছি। এখান থেকে আমি কি পাচ্ছি? একটা জিনিস, যে ডেল্টা ফাই মানে দশা পার্থক্য সমান কে ইন্টু পথ পার্থক্য। তাহলে কি দাঁড়ালো? দশা পার্থক্য সমান কে ইন্টু পথ পার্থক্য। ঠিকঠাক, দশা পার্থক্য সমান কে ইন্টু পথ পার্থক্য হচ্ছে। আর আমরা কে সমান কি জানি? কে সমান কত হয়? 2 পাই বাই ল্যামডা। কে সমান কত হয়? 2 পাই বাই ল্যামডা। তাহলে দশা পার্থক্য সমান কে ইন্টু পথ পার্থক্য, কে সমান 2 পাই বাই ল্যামডা। পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক এটা হলো। দেখ, অ্যাকচুয়ালি এখানে আমরা এটাকেও আরো এরকম লিখতে পারি না, যে ডেল্টা ফাই সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এবারে হয়তো পরীক্ষাতে এই ফর্মুলা মনে থাকছে না, আমরা ঐকিক নিয়মে কিরকম যেতে পারি। ঠিক আছে, ঐকিক নিয়মে কিরকম যাওয়া যেতে পারে দেখ। যেমন আমি তোদেরকে বলেছিলাম যে এই একটা তরঙ্গ ধরো, এটা হচ্ছে কি একটা কমপ্লিট হলো, একটা কমপ্লিট সাইকেল হলো। হুম, একটা কমপ্লিট সাইকেল হলে কত কোণ হয় বল? একটা কমপ্লিট সাইকেল হলে কত কোণ হয়? 2 পাই। আর একটা কমপ্লিট সাইকেল হলে কত দূরত্ব যায়? ল্যামডা, তাই না? ল্যামডা। তো এরকমই ভাবতে হবে যে ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হয়? 2 পাই। ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হয় কত? এটা হচ্ছে কতটা? এটা হচ্ছে কি ল্যামডা। আমি কি লিখবো? ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত না? 2 পাই। তাহলে একক পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হবে? 2 পাই বাই ল্যামডা। আমাকে যদি বলে ডেল্টা এক্স পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হবে? 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। বোঝা গেল না? তাহলে আমরা এটা মনে রাখলে হয়ে যাবে যে ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত? 2 পাই। ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হচ্ছে? 2 পাই। এবারই 10-এর কোশ্চেন, 10-এর কোশ্চেন কিন্তু এবার চেষ্টা করতে পারিস। 10-এর কোশ্চেন
চলো 10 কোশ্চেন নিচ্ছি এবার। বলছে 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি তরঙ্গ 40 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। চলো ডেটা লেখ আগে। 10 কোশ্চেন বলছে 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি তরঙ্গ এত বেগে অগ্রসর হচ্ছে, মানে ভি ওয়েভ 40 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, হলো। দেন কি বলেছে, তরঙ্গটির অভিমুখে 5 সেমি ব্যবধানে অবস্থিত কণা দুটির দশা পার্থক্য কত? তরঙ্গটির অভিমুখে 5 সেমি ব্যবধানে মানে কি, ডেল্টা এক্স কত বলেছে? 5 সেমি। সব কিন্তু ওগুলো কিন্তু মিটারে ছিল, ওগুলো কিসে ছিল? মিটারে ছিল। তো একে মিটারে করে নে, 5/100 মিটার। এটা হলো পথ পার্থক্য। এটা হলো কি পথ পার্থক্য। দশা পার্থক্য চাইছে, তাহলে কি লিখবো? এই যে ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 2 পাই, এরকম মনে রাখবি। দশা পার্থক্য এখানে কত হবে, এরকম লিখবি, ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 2 পাই, তো একক পথ পার্থক্যের জন্য 2 পাই বাই ল্যামডা। হ্যাঁ, এবারে মানগুলো বসিয়ে লেখ। ডেল্টা এক্স লেখা আছে, 2 পাই লেখা আছে, ল্যামডা কোথা থেকে নিয়ে আসবি চেষ্টা কর। চলো 2 পাই ডেল্টা এক্স এর মান 5/100। এখন কিন্তু চাই ল্যামডা। ল্যামডা কোথা থেকে আসবে? আরে ভি সমান এফ ল্যামডা, ভি সমান এফ ল্যামডা, ওই তো হয়ে যাবে। ঠিক না? এটাই অ্যাপ্লাই করেছিলিস, ভি সমান এফ ল্যামডা। ভি কত? 40, এফ কত? 200, ল্যামডা। তাহলে ল্যামডা কত হবে? 40/200, 1/5। মান বসিয়ে দিচ্ছি, 1/5 কিন্তু ল্যামডার মান 1/5, উপরে উঠে যাবে 5 না। তাহলে 2 পাই ইন্টু 25/100, 25 4 100, পাই/2 হবে দশা পার্থক্য। উত্তর এটাই এসছে, পাই/2। চলো নেক্সট কোশ্চেন 11 কোশ্চেন। 11 কোশ্চেন দিয়েছে। 11 কোশ্চেনে মেনশন করতে হবে যে বেগ ধ্রুবক। ঠিক আছে, বেগ ধ্রুবক ধরে, কেন কি আমরা জানি কম্পাঙ্ক সবসময় ধ্রুবক থাকে। এতো তো সেই মানে কিসের কোশ্চেন হয়ে গেল যেন, এই পরিমাপ চ্যাপ্টার, একক পরিমাপ চ্যাপ্টার যে পার্সেন্টেজের কোশ্চেন আমরা করেছিলাম। এই যে ভি সমান এফ ল্যামডা, ভি কনস্ট্যান্ট বলে দিয়েছে, ভি কনস্ট্যান্ট বলে দিয়েছে। তো এখানটা আমরা কি করব না, ভি কনস্ট্যান্ট বলে দিয়েছে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যদিও কোশ্চেনে ধরেনি কিন্তু বলতে হবে এফ ল্যামডা। এখানে যখন দুজন গুণে থাকে, যখন দুজন গুণে থাকে, এক কাজ করে আমি ডেরিভেটিভ করে দিই না, দু সাইডে ডেরিভেটিভ করে দিই। ডেরিভেটিভ করে দিলে কি হবে, দেখ এটা 0, 0 কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, ল্যামডা ডিএফ প্লাস এফ ডি ল্যামডা। তাহলে এবার হচ্ছে দুজনকে ভাগ করে দেয় এফ ডি এরকম করে, তাহলে কি হবে 0 সমান এটা হয়ে যাবে কত, ল্যামডা ডিএফ বাই এফ ল্যামডা প্লাস এফ ডি ল্যামডা বাই এফ ল্যামডা। চলো এখান থেকে ল্যামডা ল্যামডা কাটলো, এখান থেকে এফ এফ কাটলো। ঠিক আছে, 0 ইজিক্যালস টু কত হবে, ডিএফ বাই এফ প্লাস এটা হবে কত, ডি ল্যামডা বাই ল্যামডা। এগুলো কি বোঝাচ্ছে? এগুলো তো বোঝাচ্ছে যে মানে কি বলে, ভগ্নাংশ ত্রুটি যাকে বলে, মানে রেশিও, মানে যদি বলি এফ প্রথমে ছিল তাতে কত চেঞ্জ হলো ডিএফ, ল্যামডা প্রথমে ছিল তাতে চেঞ্জ হলো কত, ডি ল্যামডা। এবারে পার্সেন্টেজ করতে গেলে কি হবে, সবার সঙ্গে 100% দিয়ে গুণ করে দাও। এখানে উত্তর ছিল কি, মানে কোশ্চেন ছিল যে তরঙ্গ দৈর্ঘ্য 1% হ্রাস পেলে, তরঙ্গ দৈর্ঘ্য 1% হ্রাস মানে ডি ল্যামডা বাই ল্যামডা হচ্ছে -1%, এরকম ব্যাপার। তরঙ্গ দৈর্ঘ্য 1% হ্রাস পেলে বলেছে, তো আমি এক কাজ করি, এখানে আমি এরকম নিয়ে নিই যে ডি এফ বাই এফ সমান মাইনাস ডি ল্যামডা বাই ল্যামডা, তাই না? হ্যাঁ, এবারে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেয়েছে মানে ডি ল্যামডা বাই ল্যামডা সমান
1%। তাহলে করে দে ডিএফ বাই এফ সমান কত হবে না মাইনাস অফ -1%। 1% কি হবে বৃদ্ধি পাবে, 1% বৃদ্ধি পাবে কম্পাঙ্ক। এক 1%, 2%, 3% এগুলো হচ্ছে ছোট, এগুলো আমরা কিন্তু ডাইরেক্ট করতে পারি, এগুলো আমরা ডাইরেক্ট করতে পারি, কিন্তু যেগুলো হচ্ছে বড় হচ্ছে সেগুলো কিন্তু এরকম করে করা যাবে না, আমাদেরকে কিন্তু তখন প্রপার যে প্রসেস, মানে ধরো 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে ধরো যদি বলি ল্যামডা, ল্যামডা 20% বেড়েছে, তাহলে তখন ফাইনাল ল্যামডা কত ধরতে হবে না ল্যামডা প্লাস 20/100 ইন্টু ল্যামডা, মানে অ্যাকচুয়ালি কত হবে 1.2 ল্যামডা, তখন এরকম করতে হবে, ঠিক আছে। আর যখন 1%, 2%, 3% এরকম ছোট ছোট চেঞ্জ থাকবে তখন কিন্তু আমরা ডাইরেক্ট যেতে পারি, এরকম করে যেটা আমরা আহ ত্রুটি যে বার করেছিলাম সেখান থেকে। চলো এবার 12 কোশ্চেন, 11 হলো 12। 12 কোশ্চেন বলেছে দুটো সমীকরণ দিয়েছে, প্রথমেই দেখে নে যে দুটো সমীকরণ দিয়েছে দেখাও যে তরঙ্গ দুটির দশা পার্থক্য পরিবর্তিত হতে পারে না, ওই দশা পার্থক্যের মান কত। বলছে দেখাও যে তরঙ্গ দুটির দশা পার্থক্য পরিবর্তিত হতে পারে না, ঠিক আছে, ওই দশা পার্থক্যের মান কত। এখানে দশা পার্থক্য যেটা দিয়েছে যে আচ্ছা দশা পার্থক্য পরিবর্তিত হতে পারে না মানে শোন, দশা পার্থক্য পরিবর্তিত হতে পারে, গ্যাপটা সেম থাকবে, মানে দশা পার্থক্য কিসের কিসের উপর চেঞ্জ হতে পারে। দেখ আমরা তো বলে দিয়েছি যে যে উভয় মানে একই যদি তরঙ্গ হয় তাহলে তাদের কম্পাঙ্ক সেম হবে, একই তরঙ্গ হলে, মানে একই তরঙ্গে কম্পিত দুটো পয়েন্ট যদি হয় কম্পাঙ্ক সেম হবে, আর কে সেম হবে, বিস্তার সেম হবে, ঠিক আছে, কম্পাঙ্ক সেম বিস্তার সেম। কিন্তু দুটো আলাদা আলাদা উৎস কিন্তু কম্পাঙ্ক সেম হচ্ছে, তাহলে ওমেগা টি পার্টটা ঠিক থাকবে, আচ্ছা ওমেগা টি পার্ট ঠিক থাকবে, কিন্তু বিস্তার তো আলাদা হতে পারে। বিস্তার মানে দুটো যে আমি এক্ষুনি লিখেছিলাম না যে কোহেরেন্ট সোর্স, এখানে দুজনের কম্পাঙ্ক সেম কিন্তু বিস্তার আলাদা হতে পারে, কারণ কি ওটা দুটো আলাদা আলাদা উৎস। আর একই তরঙ্গ হলে কম্পাঙ্কও সেম হবে, বিস্তারও সেম হবে। এবার এখানে আমরা দেখবো যে দুটো তরঙ্গকে আগে লিখবো এখানে, হ্যাঁ? বিস্তার আলাদা, বিস্তারের সঙ্গে দশা পার্থক্যের তো কোনো রিলেশনই নেই, বিস্তারের সঙ্গে বিস্তার তো আলাদা পার্ট, দশা তো যা আছে সাইন বা কসের ভেতরে। তো দেখছি আগে লিখি ইকুয়েশনটাকে, কি আছে প্রথমে y1 সমান 0.1 সাইন, সাইন সাইন কত হবে এক সব থেকে বেটার হয়, সব থেকে বেটার একে গুণ করে ভেতরে লেখ পুরোটাকে, মানে কত হবে 2 পাই, পাই বাই 2 200t, মানে কত হবে 100 পাই, আমি এরকম লিখছি 100 পাই মাইনাস পাই বাই 2x, তাই তো, এটা সেন্টিমিটার এককে দিয়ে রেখেছে। আর y2 সমান কত হবে 0.2 সাইন, এটাও তাই হবে 100 পাই টি মাইনাস পাই বাই 2 এক্স প্লাস কত হবে 5 পাই বাই 2 সেমি, তাই তো। চলো এদের মধ্যে দশা পার্থক্য কি আসছে দেখি, ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স, আর দশা বড় লাগছে এটা 5 পাই বাই 2, এই দশা এটি সময় মানে টি এবং দূরত্ব মানে এক্স কোনটির ওপরই নির্ভর করে না, তাই না। তাহলে চেঞ্জ হবে কেন সময়ের সাথে সাথে বা দূরত্বের সাথে সাথে, কোনটির ওপর নির্ভর করছে না, অর্থাৎ এটা হচ্ছে কি, অর্থাৎ দশা পার্থক্য কি হবে ধ্রুবক, অর্থাৎ দশা পার্থক্য হচ্ছে ধ্রুবক। যখন দশা পার্থক্য ধ্রুবক হয়ে যাবে, দেখ একটা জিনিস আমি তোদেরকে এই জায়গায় বলে দিই, ক্লাস 12 বলছি না যে ব্যতিচারে তোরা দেখতে পাবি, ধরো যে দুটো তরঙ্গ এসে মিলেছে,
এরা যদি একই দশায় এসে মেলে, একই দশায় বলতে কি দশা পার্থক্য 0 হয়, বা দশা পার্থক্য হচ্ছে মানে পাই এর যুগ্ম গুণিতক হয়, তখন যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গায় কি হবে, উজ্জ্বল বিন্দু তৈরি হবে। ঠিক আছে। আর যেখানে দশা পার্থক্য পাই এর অযুগ্ম গুণিতকে আসবে, এখানে অন্ধকার বিন্দু হবে। এইবারে ভাব, এখানে এটা হলো একটা উৎস, আর এখানে একটা হলো একটা উৎস। এখন এখান থেকে যে তরঙ্গ এখন গিয়ে পড়ছে, সাপোজ সময়ের সাথে সাথে দশা পার্থক্য চেঞ্জ হচ্ছে। এখন এই মুহূর্তে দশা পার্থক্য 2 পাই এর যুগ্ম গুণিতক বলে, পাই এর যুগ্ম গুণিতক বলে এখানে কি হয়েছে, ব্রাইট পয়েন্ট হয়েছে। একটু সময় পরেই যদি এটা পাই এর অযুগ্ম গুণিতক হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে কি ডার্ক। তাহলে আমি প্যাটার্ন কনসিস্টেন্ট পাবো না। ওই জন্য ওদের আছে যে স্থায়ী ব্যতিচারের শর্ত কি না, উৎস দুটোকে সুসংগত তো হতে হবে, মানে কম্পাঙ্ক সেম। আর কি হতে হবে, উৎস দুটো থেকে নির্গত তরঙ্গগুলোর দশা পার্থক্য সর্বদা ধ্রুবক থাকতে হবে। দশা পার্থক্য যে পয়েন্টের কথা বলছি, এই পয়েন্টে যে দুটো তরঙ্গ এসে মিলেছে, এই পয়েন্টে এই দুটো তরঙ্গের দশা পার্থক্য যেন সময়ের সাথে সাথে না চেঞ্জ হয়ে যায়। কি সময়ের সাথে সাথে যদি চেঞ্জ হয়, কখনো ডার্ক হবে কখনো ব্রাইট হবে, আমি তাহলে ক্লিয়ার বলতে পারবো না যে এই পয়েন্টটা ডার্ক না ব্রাইট পয়েন্ট। বোঝা গেল, এই কারণে হচ্ছে। এখানে এখানে তাহলে দশা পার্থক্য কত দাঁড়াচ্ছে, এখানে 5 × 90 কত হচ্ছে, 450, 450 ডিগ্রি। কত উত্তর আছে, 450 ডিগ্রি। এবারে কি বলেছে যে 450 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ দুটি সমার্থক। কারণ কি তুই নিজে বল, 450 ডিগ্রি মানে কি 360 আর 90, তাই তো, 360 আর 90। এখন 360 মানে একবার পুরো কমপ্লিট, আর আমরা জানি কমপ্লিট তরঙ্গ হওয়া মানে আবার সেম ফেজে চলে আসে। কমপ্লিট তরঙ্গ হওয়া মানে কি আবার সেম ফেজে চলে আসে। তো 360 মানে কি সেই একই পজিশনে একই ফেজে চলে আসছে। বাকি তাহলে 90 আমরা বলবো কি দশা পার্থক্য। ঠিক আছে, হ্যাঁ। এরপরে 13 কোশ্চেন, 13, 14, 13, 14, 13 কোশ্চেন ট্রাই করবি একবার। এখানে কোশ্চেন গুলো না করলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না পুরো। এরপরে আমি যাব তরঙ্গের হচ্ছে অবকলন সমীকরণ, দেন বাকি আর যেগুলো আছে। অবকলন সমীকরণ হয়ে গেছে, আর একটু ডিটেলসে বলতে হবে, আর কিছু কিছু পার্ট আছে ওখানে। এখানে 13 কোশ্চেন আছে, বলছে একটি চলতরঙ্গের সমীকরণ দিয়ে রেখেছে, যে বিন্দুর অবস্থান টি সমান x সমান 2, টি সমান 0 সময় তার দশা বসিয়ে দিতে হবে এখানে, তাহলে হয়ে যাবে, তাই না, সিম্পল। সাইনের ভেতরে যেটা আছে, তবে হ্যাঁ সাইনের ভেতরে যদি কমন নিয়ে রাখে তাহলে কিন্তু কমনটাকে গুণ করতে হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখিস। এখানে তাইও করেও রেখেছে। 13 কোশ্চেন বলছে একটি চলতরঙ্গের সমীকরণ y সমান 0.1, আমি কিন্তু π/2 কে গুণ করে নিচ্ছি। কত হবে তাহলে, 100 πt মাইনাস এটা কত হবে, π/2 x সেমি। ওকে। এবার বলছে যে বিন্দুর অবস্থান, 1 নম্বর, যে বিন্দুর অবস্থান x সমান 2, তাহলে t সমান 0 সময় তার দশা কত, তাহলে ফেজ কত হবে, ফাই, মানে পুরোটা এটা দশা কোণ লিখে দিচ্ছি, না হলে দশা কত হবে মান বসিয়ে দিলেই চলে আসবে। 100 পাই টি এর মান কত, 0 মাইনাস π/2 এক্স এর মান কত, 2, তো 0 হচ্ছে, তাহলে মাইনাস পাই, দশা কোণ কত হচ্ছে মাইনাস পাই, এটা কিন্তু রেডিয়ান, মানে -180 ডিগ্রি। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন কি বলেছে এটারই, বলছে 8 সেমি দূরবর্তী দুটি বিন্দু দশা পার্থক্য। 8 সেমি দূরবর্তী দুটি বিন্দু মানে, নিজে বল 8 সেমি দূরবর্তী মানে কি, 8 সেমি দূরবর্তী মানে পথ পার্থক্য, পথ পার্থক্য 8 সেমি, পথ পার্থক্য সমান 8 সেমি। তাহলে দশা পার্থক্য চাইছে, তাহলে আমরা কি করব, দশা পার্থক্য ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 2 পাই, তাহলে একক পথ পার্থক্যের জন্য 2 পাই বাই ল্যামডা, আর 8
এখানে দেখ ল্যামডা কিন্তু সেমিতে আসবে, কেন কি ইকুয়েশন সেমিতেই আছে, ইকুয়েশন সেমিতে আছে। এবারে ল্যামডা কি করে আসবে, ল্যামডা সমান দেখ ভি সমান এফ ল্যামডা। ভি কোথা থেকে আসবে, এফ কোথা থেকে, ভি ভি আচ্ছা ভি আসে কত, ভি আসে এক্স এর টি এর সহগ, টি এর সহগ কত 100 পাই, আর এক্স এর সহগ কত পাই/2। আমরা এখানে মান নিচ্ছি শুধু, ঠিক আছে। আর এফ, এফ কত, এফ হচ্ছে, এফ কত হবে, এফ হবে হচ্ছে 2 পাই, দেখ ওমেগা সমান 2 পাই এফ, ওমেগা সমান কত 2 পাই এফ। তাহলে ওমেগা এখানে কত আছে, ওমেগা এখানে আছে কত 100 পাই সমান 2 পাই এফ। তাহলে এফ কত হবে এখানে, পাই পাই কেটে যাবে 50, এফ এখান থেকে এলো 50 ল্যামডা, বুঝতে পারছিস কি, এফ ওখান থেকে এফ আনতে হবে। তো এখান থেকে পাই পাই গেল, এটা হয়ে যাবে কত 200, 200 কে 50 দিয়ে ভাগ করলে আসবে ল্যামডা, মানে হচ্ছে কত 4, 4। তাহলে কি হবে 2 পাই ল্যামডা হচ্ছে 4, আর এটা হলো 8, 4 2, এটা হবে 4 পাই হবে দশা পার্থক্য। কি উত্তর আছে, 4 পাই দশা পার্থক্য মানে, 4 পাই দশা পার্থক্য মানে কি বলছে শোন, 4 পাই মানে 4 ইন্টু পাই মানে কত 180, তো কত হচ্ছে এটা 720। আর আমরা বলেছি 360 মানে কি একবার, অথবা তুই এরকম ভাব 2 পাই মানে একবার, 2 পাই মানে কি একবার কমপ্লিট হচ্ছে, 2 পাই মানে একবার কমপ্লিট, 4 পাই মানে কি হবে দুবার কমপ্লিট। এই দেখ 2 পাই মানে একবার কমপ্লিট, আবার 2 পাই মানে আবার একবার কমপ্লিট, তো 4 পাই মানে দশা পার্থক্য কত হবে 0। দশা পার্থক্য 0 মানে কোনো পার্থক্যই নেই, ঠিক আছে, একই দশায় আছে, ঠিক আছে। 4 পাই মানে কি বলবো যে 4 পাই মানে এখানে দশা পার্থক্য কত হবে 0, দশা পার্থক্য 0 ডিগ্রি হচ্ছে। 2 পাই হয়ে যাওয়া মানে আমরা বলবো কি একই দশায় হয়ে গেল। তাহলে পাই হয়ে যাওয়া মানে কি বলবো বিপরীত দশায়, পাই হয়ে যাওয়া মানে বিপরীত দশায়। তাহলে তিনেরটা তোরা একবার কর, তিনেরটা 0.005 সেকেন্ডে যে কোনো বিন্দুর দশা কতটা পরিবর্তিত হয়, 0.005 সেকেন্ডে কোনো বিন্দুর কতটা দশা পরিবর্তিত হয়। এক্স ঠিক রাখতে হবে, এখানে টাইম চেঞ্জ করতে হবে শুধু। এখানে বলেছে যে 0.005 সেকেন্ডে যে কোনো বিন্দুর দশা পার্থক্য। শোন এটা কি করতে হবে, ধরো আমি বললাম এক্স সমান 1, ওই পজিশনে যে কোণাটা আছে তার সময়ের পরিবর্তনের সাথে সাথে দশার কি চেঞ্জ হচ্ছে, বোঝা গেল না। তো আমি কি করব, এখানে এক্স যেমন আছে থাক, এক্স যেমন আছে থাক। তো আমি করলাম কি, এখানে এক্স যেমন আছে থাক, এখানে দেখ, হ্যাঁ ধর আমি বললাম এখানে প্রথমে t1 সময়, t1 সময়ে দশা কত হবে 100 পাই t1 মাইনাস পাই/2 এক্স, এক্স যেমন আছে থাক। t2 সময়ে দশা কত হবে 100 পাই t2 মাইনাস পাই/2 এক্স, দশা পার্থক্য ডেল্টা ফাই, দশা পার্থক্য কত হবে দেখে তো, ঠিক আছে। তো এটা থেকে এটা চেঞ্জ করলে কত হবে 100 পাই কমন আসবে, ধরো টি2 মাইনাস টি1, আর এই টি2 মাইনাস টি1 মানেই তো 0.0 কত 0.05, 0.005। তো এটা কত হবে 5, 5 দুটো শূন্য পাই, তবে এখানে দশমিক ক ঘর ছিল 3 ঘর, 1 2 3 এখানে হবে, মানে 0.5, 0.5 মানে কত হাফ, 0.5 মানে হাফ, মানে পাই/2, কি উত্তর আছে পাই/2, ঠিকই আছে। এখানে বলেছে যে সময় এইটুকু চেঞ্জ হলে কোনো বিন্দু, কোনো বিন্দু, কোনো বিন্দু মানে কি ওই পজিশনটা ঠিক আছে। লাস্ট কোশ্চেন 14, এরপরে আমরা থিওরিতে যাব। লাস্ট কোশ্চেন 14,
বলেছে এক্স অক্ষের ধনাত্মক দিকে চলমান তরঙ্গের টি সমান 0 সময়ে বিস্তার y সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার এবং টি সমান 2 সেকেন্ডে বিস্তার এত। এক্স ও ওয়াই কে মিটার এককে প্রকাশ করা হয়েছে। তরঙ্গ গতিতে তরঙ্গের আকার অপরিবর্তিত থাকে, তরঙ্গের বেগ কত? চেষ্টা কর কি হয়। আচ্ছা এই কোশ্চেন দেখ, 14 যে কোশ্চেন আছে, 14 কোশ্চেনে যেটা দেখতে পাচ্ছিস এটা কিন্তু তরঙ্গের ইকুয়েশন নয়, এটা কিসের ইকুয়েশন? দেখ কোশ্চেন পড়ে আমি বলছি, বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকে চলমান তরঙ্গের টি সমান 0 সময়ে, শোন টি সমান 0 সময়ে, দেখ টি সমান 0 সময়, ঠিক আছে, টি সমান 0 সময় মানে আমি যে এই যে পালস ক্রিয়েট করে দেখিয়েছিলাম না এরকম করে, হ্যাঁ, টি সমান 0 সময়ে এরকম একটা আমি দেখতে পাচ্ছি যে ওয়াই এক্স এর সাথে কিরকম চেঞ্জ হচ্ছে, 1 প্লাস এক্স স্কোয়ার। ওয়াই কিন্তু এখানে এরা কি বলছে, বিস্তার, বিস্তার, তাই তো, ওয়াই হচ্ছে কি এখানে বিস্তার, ঠিক, ওকে। টি সমান 0 সময় যে আমি পালস ক্রিয়েট করেছি, টি সমান 0 সময়, আমাকে বল টি সমান 0 সময় আমি যে পালস ক্রিয়েট করেছি সেটাই সব থেকে ম্যাক্সিমাম পয়েন্টে থাকবে, হ্যাঁ কিনা? টি সমান 0 সময়ে এক্স সমান 0 তে ম্যাক্সিমাম পয়েন্টটা পালসের ওপরেই থাকবে। তাহলে আমি যদি এক্স সমান 0 করে দিই এখানে, যেটাই ওয়াই পাবো সেটাই হবে কিন্তু তরঙ্গের বিস্তার, হ্যাঁ কিনা? যেটাই আমি ওয়াই পাবো সেটাই হবে তরঙ্গের বিস্তার, ওকে। তাহলে তরঙ্গের বিস্তার আমি পেয়ে যাবো এক্স সমান 0 বসালে কত হচ্ছে, দেখ ওয়াই হয়ে যাবে 1, এটাই হলো বিস্তার, ঠিক আছে, বিস্তার হয়ে গেছে। এবার বলেছে টি সমান 2 সেকেন্ডে, টি সমান 2 সেকেন্ডে, টি সমান 2 সেকেন্ডে আমি কি করব, টি সমান 2 সেকেন্ডে দেখা গেল এই তরঙ্গটা, এই তরঙ্গটি, এই তরঙ্গটি কতটা দূরত্ব চলে গেছে, টি সমান টি সমান 0 সেকেন্ডে এই তরঙ্গটি, এই তরঙ্গটি x1 দূরত্ব ধরে চলে গেছে, x1 দূরত্ব গেলে হতে পারে না, তরঙ্গ কিন্তু এগোচ্ছে, x সমান 0 তে, টি সমান 0 তে তরঙ্গটা x সমান 0 তে ছিল, টি সমান 2 সেকেন্ডে তরঙ্গটা তো কিছুটা যাবে, x1 দূরত্ব গেছে, কিন্তু বিস্তার, একটা তরঙ্গের বিস্তার তো ঠিক থাকবে সব সময়। তো বিস্তার এখানটায় যেটা দিয়েছে y, এখন যে y দিয়েছে সেটা কত, 1/1 প্লাস এক্স মাইনাস 1 এর যে হোল স্কয়ার, এটা যে ইকুয়েশন, তো বিস্তার কিন্তু চেঞ্জ হবে না, এখানে যে ইকুয়েশন যেটা হচ্ছে বিস্তার কিন্তু চেঞ্জ হবে কি, হবে না, তো বিস্তার তো 1 হবে, বিস্তার 1 সমান 1 এখান থেকে আমরা x এর মান বার করে নেব, 1/1 প্লাস কত দূর গেছে এখন, x1 মাইনাস 1 এর হোল স্কয়ার, এখান থেকে কি করব, 1 প্লাস x মাইনাস x1 মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 1, তো x1 মাইনাস 1 এর হোল স্কয়ার সমান কি হবে, 0, ঠিক আছে, 0 0 হলো এটা, হ্যাঁ, তাহলে x সমান কত হবে, 1, x1 সমান কত হবে, 1 হচ্ছে, x1 সমান কত দাঁড়াচ্ছে, 1। এর মানেটা কি হলো, এর মানেটা হলো সময় যখন 0 থেকে 2 সেকেন্ড হলো তখন তরঙ্গটা x সমান 0 থেকে x সমান 1 এ পৌঁছে গেল, তার মানে 2 সেকেন্ডে 1 মিটার গেছে, হ্যাঁ কি না, 2 সেকেন্ডে 1 মিটার গেছে, মানে ওয়েভের বেগ কত হবে, দূরত্ব বাই সময়। একটু আলাদা টাইপের কোশ্চেন এরকম করে করতে হচ্ছে, কারণ কি এখানে যে ইকুয়েশন দেওয়া আছে সেটা কিন্তু কোনো তরঙ্গের সরণের সমীকরণ নয়, সেটা হচ্ছে বিস্তারের সমীকরণ, বিস্তারের সমীকরণ। চল এবারে কিছু লিখছি, হ্যাঁ, আচ্ছা কি কি হয়ে গেছে একবার দেখে নিই, দশা পার্থক্যের সঙ্গে পথ পার্থক্য তো বলে দিয়েছি। আচ্ছা এটা মনে রাখতে হবে যে একটা তরঙ্গের ডিফারেন্সিয়াল যে ইকুয়েশন হয়েছে আমি করে দেখিয়েছি না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হচ্ছে, ডেল্টা 2y
ডেল্টা টি টু সমান ভেলোসিটি অফ ওয়েভ এর স্কোয়ার কি হবে, ডেল্টা টু ওয়াই ডেল্টা এক্স টু। ঠিক আছে, এরকম ভাবতে পারিস, দেখ এরকম ভাবতে পারিস, ডেল্টা দেখ, যদি যদি এরকম ভাবা উচিত নয়, বাট আমি দেখাচ্ছি, দেখ ডেল্টা টু ওয়াই যদি তুই ক্যান্সেল ভাবিস, তাহলে ডেল্টা এক্স টু বাই ডেল্টা টি টু। ঠিক আছে, মানে এক্স বাই টি মতো লাগছে না? এক্স বাই টি মানে কি, বেগ, তো বেগের স্কোয়ার, এখানে আছে বেগের স্কোয়ার, এরকম ভাবতে পারিস। ঠিক আছে, মানে কোনটা নিচে যাবে আমি কিরকম বোঝাচ্ছি, দেখ আমি ধরলাম এটা আর এটা ক্যান্সেল হয়ে গেছে, বাট এরকম ভাবা উচিত নয়, জাস্ট মনে রাখার জন্য বলছি। তাহলে ওপরে চলে যাবে কি, ডেল্টা এক্স স্কোয়ার বা এক্স ডেল্টা টি টু, মানে ডেল্টা ডেল্টা কেটে গেলে এক্স বাই টি এর হোল স্কোয়ার, মানে বেগের স্কোয়ার, এরকম করে মনে রাখতে পারিস। ঠিক আছে, এবারে এবারে দেখ আমরা যেটা করেছি এত সময়, সেটা হলো যে কোনো তরঙ্গের যদি ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা বেগ বার করছি, ত্বরণ বার করছি, এগুলো করছি। এবারে কোথাও দেখা গেল ইকুয়েশন নেই, অন্য কিছু দেওয়া আছে, যেমন যেমন একটা সুতো তার হচ্ছে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, তার একক দৈর্ঘ্যে ভর দেওয়া আছে, তো সেখান থেকে আমরা তরঙ্গের যে বেগ সেগুলো আমরা বার করব কিভাবে। ওই জন্য আমি বলছি, যেটা 501 পেজ খোল বইতে, 501 পেজ ওখানেই আছে, 501 পেজে। তো 15, 16, 17 যে কোশ্চেন আছে সেগুলো তো বাড়িতে দেখবি। এরপরে দেখ চলতরঙ্গের বিভিন্ন ধর্ম আছে, শোষণ, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিক্ষেপণ, সমবর্তন, একবার করে পড়িস। দেখ কোনো তলের উপরে যখন কোনো তরঙ্গ এসে পড়ে, প্রধানত তিনটে ঘটনা ঘটে। কিছুটা অংশ প্রথম মাধ্যমে ফিরে যায়, যাকে আমরা প্রতিফলন বলি, আলোর প্রতিফলনের মতো। কিছুটা অংশ মানে ওর যে শক্তি, ওই মাধ্যমে শোষিত হয়ে যায়, শোষণ। আর যেটা ওর মধ্যে প্রবেশ করছে সেটাও প্রতিসরণ। এটা কিন্তু আমরা তাপ চ্যাপ্টারেও বলেছিলাম। ঠিক আছে, আর ব্যতিচার, অপবর্তন, সমবর্তন আমি এখানে তোদেরকে মানে খুব ডিটেলসে বলবো না, জানি যে এগুলো একটা একটা চ্যাপ্টার আছে ক্লাস 12। ঠিক আছে, তো কনসেপ্ট এখানটায় ওই আধা আধা বলার থেকে সব থেকে বেটার যেটা, যে আমি মেন যে কথা সেটা বলে দিচ্ছি। ব্যতিচার মানে দুটো তরঙ্গ যদি কোনো জায়গায় গিয়ে পড়ে একসঙ্গে কোনো পয়েন্টের উপরে, তাহলে তার বিস্তার বা তীব্রতা কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে, এটাকেই বলে ব্যতিচার। এবার তার কন্ডিশন হয় যে কম্পাঙ্ক কিরকম হবে, দশা পার্থক্য কিরকম হবে। আচ্ছা, অপবর্তন মানে কি, কোনো একটা তরঙ্গ যখন কোনো ধার ঘেঁষে যাবে, তখন সে বেঁকে যাবে কিছুটা, মানে সোজা যাবে না, বেঁকে যাবে, এটা অপবর্তন। সমবর্তন টোটালি আলাদা জিনিস, যে একটা তলে কম্পনটাকে আমরা ফিক্সড করছি, এগুলো হলো। এবার যেটা একটা মোটা কালারে লেখা আছে একদম নিচের দিকে, শব্দ তরঙ্গের সমবর্তন হয় না, মানে যতগুলো ধর্ম উপরে বলা আছে সেগুলো সব তরঙ্গের ক্ষেত্রে হবে, অনুদৈর্ঘ্য কি তির্যক। কিন্তু সমবর্তন যে ধর্ম, সেটা কিন্তু কেবলমাত্র তির্যক তরঙ্গের ক্ষেত্রে হবে, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে হবে না। আলোক চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন কিন্তু আমরা ডিটেলসে দেখতেও পাবো। 502 পেজে দেখ শব্দ এবং আলোক তরঙ্গের মধ্যে বিশেষ পার্থক্য, একবার পড়িস। ঠিক আছে, শব্দ এবং আলোক তরঙ্গের মধ্যে পার্থক্য। এইবারে এইবারে যেটা শুরু হচ্ছে, এখান থেকে আমরা কিন্তু অঙ্কতে যাব। প্রথমেই আছে দেখ, এখানে ফর্মুলা আমাদেরকে কিছু মুখস্থ রাখতে হবে, এদের ডেরিভেশন আমাদের নেই। তো প্রথম যেটা আছে কি, কঠিন মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের গতিবেগ। কঠিন মাধ্যমে এখানে লিখবি কি, বিভিন্ন মাধ্যমে, বইতে তো সবই লেখা আছে, তাও আমি লিখছি, হ্যাঁ, যাতে মনে থাকে। কি লিখবো, যে বিভিন্ন মাধ্যমে চলতরঙ্গের গতিবেগ। ঠিক আছে, এক নম্বর এক নম্বর আমরা লিখছি কি, কঠিন মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের গতিবেগ।
কঠিন মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের গতিবেগ কি হচ্ছে, ভি সমান ভি ওয়েভ সমান রুট ওভার ওয়াই বাই রো। ওয়াই মানে কি, ইয়ং গুণাঙ্ক। ওয়াই হচ্ছে কি মাধ্যমের ইয়ং গুণাঙ্ক, ওয়াই হলো মাধ্যমের ইয়ং গুণাঙ্ক। আর রো কি হচ্ছে, রো সমান মাধ্যমের ঘনত্ব। ওকে, রো সমান মাধ্যমের ঘনত্ব। ঠিক আছে, হলো, অসুবিধা নেই। কঠিন, ধরো আমি বললাম যে একটা কঠিন, ধরো তার, কোনো একটা মেটালের তার, তো তার ইয়ং গুণাঙ্ক হবে, তার মধ্যে দিয়ে শব্দ কত গতিবেগে যাবে, এটা হলো 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে কি, দ্য তরল ও গ্যাসের, গ্যাস মাধ্যমে। আচ্ছা বল আমাকে, মাধ্যম যাই হোক না কেন, কঠিন তরল গ্যাসীয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ তো যাবে। হ্যাঁ, মাধ্যম, মাধ্যম কঠিন হোক, তরল হোক বা গ্যাসীয় হোক, অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু যাবে। তবে তির্যক তরঙ্গের কিছু স্পেসিফিকেশন আছে। তির্যক তরঙ্গ যাবে কার মধ্য দিয়ে, কঠিন মাধ্যম আর তরলের পৃষ্ঠতল। ঠিক আছে, তো তরল ও গ্যাস মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের গতিবেগ, অনুদৈর্ঘ্য তরঙ্গের গতিবেগ কি আসবে না, ভি সমান রুট ওভার, এটা হয়ে যাবে কিনা বিটা বলে, বিটা, বাট এখানে এরা কে বলে রেখেছে, তাও বললে হবে, কে কিন্তু বাল্ক মডিউলাস, কে বলে দিচ্ছি, কে বাই রো। কে সমান হচ্ছে কি না, বাল্ক মডিউলাস মানে আয়তন বিকৃতি গুণাঙ্ক। আমি বোধহয় বিটা বলেছি, আমি বিটা বলি, আয়তন বিকৃতি গুণাঙ্ক। কেন কি, কে কে আমরা আরো অন্য জায়গায় অনেক কিছু বলি এই কারণে। ঠিক আছে, রো তো মাধ্যমের ঘনত্ব, ক্লিয়ার, রো তো মাধ্যমের ঘনত্ব। হ্যাঁ, আমরা সাধারণত এটা দেখি যে, যে ইয়ং গুণাঙ্ক কঠিন পদার্থের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, তার থেকে তরলের যে ইলাস্টিক মডিউল, ইলাস্টিক মডিউলাস যেটা, সেটা কিছুটা কম হয়, গ্যাসের সব থেকে কম হয়। এই জন্য দেখো, রো তো ঠিক আছে, যে একই ঘনত্বের ধরো, এবারে কি বলছি দেখ, কঠিন পদার্থের ইলাস্টিক মডিউলাস যেটা ইয়ং গুণাঙ্ক, সেটা সব থেকে বেশি, তার থেকে কম তরলের, তার থেকে কম গ্যাসের। এই জন্য আমরা লিখি ভি সাউন্ড সলিডের ক্ষেত্রে কি হবে, সব থেকে বেশি। তারপরে হবে ভি সাউন্ড লিকুইডের ক্ষেত্রে, তার থেকে কম, এবং সব থেকে কম কিন্তু গ্যাসের। তো কঠিনের মধ্য দিয়ে কিন্তু শব্দ বেশি বেগে যাবে, গ্যাসে কিন্তু কম বেগে যাবে। ক্লিয়ার, কেন কি, ইলাস্টিক মডিউলাস, ইলাস্টিক মডিউলাস মানে কি, মানে যার আন্তরাণবিক বল বেশি হবে, সে বেশি স্ট্রেস ক্রিয়েট করবে আমি চেঞ্জ করতে গেলে। তো কঠিনের কণাগুলো তো আন্তরাণবিক বল বেশি, এই কারণে কঠিন পদার্থের মধ্য দিয়ে কিন্তু প্রত্যানয়ক বল যেটা বেশি হবে, এবং তাড়াতাড়ি কিন্তু তরঙ্গ এগোবে। ঠিক আছে, সিম্পল একটা ভাববি, তুই একটা সুতোকে তুই লুজ করে বেঁধে রেখেছিস, ঝটকা দিবি, সেটা যতটা না স্পিডে যাবে, ওই ওই তারটাকে একদম খুব খুব টেনে রাখবি, একটা ঝটকা দিবি, দেখবি খুব তাড়াতাড়ি চলে যাবে। এই কারণে তো গিটার বা যে সমস্ত বাদ্যযন্ত্র আছে, তাতে স্ট্রিং গুলোকে কিন্তু টাইট করে রাখা হয় সব সময়। ঠিক আছে, তাহলে এটা হলো কি, অ্যাকচুয়ালি অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ, গতিবেগ মানে এটা কিন্তু শব্দেরই গতিবেগ হচ্ছে। হয়েছে, এবার লেখ, টান করা তারে তির্যক তরঙ্গের গতিবেগ, টান করা তারে তির্যক তরঙ্গের গতিবেগ। এবার এখান থেকে আমরা অঙ্কতে যাব। টান করা তারে তির্যক তরঙ্গের গতিবেগ, টান করা তারে তির্যক তরঙ্গের গতিবেগ। তো ভি সমান কত হবে, রুট ওভার টি বাই মিউ, রুট ওভার টি বাই মিউ। টি হচ্ছে কি সুতোতে টান, টি সমান হচ্ছে কি না তারের টান, আর মিউ হচ্ছে কি একক দৈর্ঘ্যে ভর।
একক দৈর্ঘ্যে ভর, হ্যাঁ কি না? টি সমান মিউ সমান কি হচ্ছে একক দৈর্ঘ্যে ভর। এটা আমরা কোথায় নিয়েছিলাম মনে আছে? একদম প্রথম চ্যাপ্টার, একক মাত্রা চ্যাপ্টারে ডাইমেনশনাল অ্যানালিসিস করতে গিয়ে আমরা কিন্তু পড়েছিলাম যে আহ, এখানে হচ্ছে কি এর মাত্রা কি রকম বার করতে হয়, বা দুজন এদের মধ্যে সম্পর্ক কি রকম কোশ্চেন ছিল আমি মনে করাচ্ছি। যে টান করা তারে তরঙ্গের গতিবেগ ভি, সুতোতে টান টি, একক দৈর্ঘ্যে ভর এম হলে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আমরা কিরকম ধরে নিয়েছিলাম যে ভি সমান কোন একটা ধ্রুবক টি টু দি পাওয়ার এক্স আর মিউ টু দি পাওয়ার ওয়াই, করে আমরা ডাইমেনশন লিখে সমাধান করে এটা এসেছিল, হ্যাঁ কিনা মনে পড়েছে? করা হয়েছিল। আচ্ছা এইখানে বইতে এটুকুই আছে, আমি একটু এক্সপ্যান্ড করছি, দেখ কিরকম। মিউ মানে কি একক দৈর্ঘ্যে ভর, তাই তো? মিউ মানে একক দৈর্ঘ্যে ভর। আমি যদি বলি সুতোর দৈর্ঘ্য সমান এল, সুতোর দৈর্ঘ্য এল বলেছি, তাহলে সুতোর ভর কত হবে? সুতোর ভর, মোট ভর যেটা, একক দৈর্ঘ্যে ভর যদি মিউ হয় তাহলে এল দৈর্ঘ্যে ভর কত হবে? মিউ ইন্টু এল, এটা হলো সুতোর ভর, ঠিক আছে? আচ্ছা আমি ধরো বললাম যে সুতোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কতটা মোটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, মানে সুতোটাকে দেখতে এরকম, ধরো আমি যদি ভাবি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ, আর সুতোর দৈর্ঘ্য তো আমি এল বলেছি, হ্যাঁ কি না? ঠিক তো? তাহলে সুতোর আয়তন কত হবে? সুতোর আয়তন কত হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, হ্যাঁ কি না? আমরা ভর তো এরকমও করে বার করি, ভর সমান আয়তন গুণ ঘনত্ব, হ্যাঁ কি না? এভাবেও করে যায়। তাহলে এ এল ইন্টু ঘনত্ব হচ্ছে কি রো। তো একবার ভর এসছে মিউ ইন্টু এল করে, আরেকবার ভর এসছে এ এল ইন্টু রো করে, এল এল কেটে যাবে, এল এল কেটে গেলে কি হবে? মিউর জায়গায় আমি কি এ রো বসাতে পারি? পারি। ফর্মুলা তাহলে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কি হবে? ভি সমান রুট ওভার টি বাই মিউ তো হচ্ছে, এছাড়া আমরা আরো লিখতে পারি ভি সমান রুট ওভার টি বাই মিউর জায়গায় কি লিখবো? তো রো এ, রো এ জায়গায় কি লিখবো? রো এ। যদি দেখ সুতো, একটা যে সুতো নিয়েছি তার তো ঘনত্ব সব জায়গায় ঠিক আছে, আমি যদি একই ঘনত্বের মানে একই পদার্থের সুতো নিই, একই টানের, সরু সুতো মোটা সুতো, সরু সুতো মানে কি এ কম, তাহলে বেগ বেশি, সরু সুতো হলে বেগ বেশি। আর যদি মোটা সুতো হয় তাহলে এ বড় হচ্ছে, তাহলে বেগ কমে যাবে, ঠিক আছে? আমরা রিলেট করতে পারি যে একই পদার্থের সুতো মানে রোজ তো সেম, একইভাবে টান করা আছে মানে টি সেম, একটা সরু সুতো আর একটা মোটা সুতো, কোনটাতে শব্দ বেশি বেগে যাবে? সরু সুতো, ঠিক আছে? নেক্সট, তারপরে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ কি আসবে? ভি সমান ভি সমান 1/√ওভার মিউ ইন্টু এপসাইলন। ভি সমান তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ, এটা কত নম্বর পয়েন্ট হবে? 4। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ ভি সমান 1/√ওভার মিউ ইন্টু এপসাইলন। এখানে মিউ কি? এখানে মিউ হচ্ছে মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, চৌম্বক ভেদ্যতা, আর এপসাইলন হচ্ছে কি? মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, হ্যাঁ এপসাইলন, হ্যাঁ। মিউ সমান এখানে মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, আর এপসাইলন সমান মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। দেখ যদি আমি বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যমে বেগ কত হবে? শূন্য মাধ্যমে বেগ কত হবে? সি সমান 1/√ওভার মিউ নট এপসাইলন নট। সি হচ্ছে কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। তো এই এপসাইলন হচ্ছে কি? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, সরি মিউ নট হচ্ছে কি? শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। শূন্য মাধ্যমের
চৌম্বক ভেদ্যতা। আর এপসাইলন নট হচ্ছে কি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এদের মান হয়, আমি এখনই বলছি না, মুখস্থ করার দরকারই নেই, আছে। মিউ নট আর এপসাইলন নটের একটা ফিক্সড মান হবে। মিউ নট হচ্ছে, এপসাইলন নট হচ্ছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। মিউ নটেরও মান আছে 1/4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। তো ওই মানগুলো বসালে ওই মানগুলো বসালে কি হবে না, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড চলে আসবে। ক্লিয়ার? সবাই এবার হটস খুলবি, হটসের 508 পেজ খোল। কিছু কোশ্চেন বলছি হটস থেকে পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, পেনটা দেন। হটস 508 পেজ, 508 পেজ হটস, ঠিক আছে? হটসের 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। পাঁচের কোশ্চেন বলছে একটি টান দেওয়া তারে চলতরঙ্গের সমীকরণ দেওয়া আছে, কণার সর্বোচ্চ বেগ কত হবে? এ ওমেগা, আর কি হবে, তাই তো, এ ওমেগা। তারপরে 6 কোশ্চেন হবে 6 7 7, তারপরে 8 8 তরঙ্গের কোন ধর্ম প্রমাণ করে শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য সমবর্তন ধর্ম। কেন কি শব্দ তরঙ্গের সমবর্তন হয় না, ঠিক আছে? কোন তরঙ্গের সমবর্তন হয়? যেটা তির্যক তরঙ্গ, ঠিক আছে? তারপরে 9 কোশ্চেন, তরঙ্গের কোন ধর্ম প্রকাশ করে যে আলোক তরঙ্গ তির্যক তরঙ্গ ওই সমবর্তন ধর্মের সাহায্যে। 10 11 12 10 11 12 হলো 12 13 13 13 পরে হচ্ছে কি 14। হ্যাঁ, 14তে বলেছে একটি চলতরঙ্গ সমীকরণ দেওয়া আছে, মাধ্যমের কণার সর্বোচ্চ বেগ এবং তরঙ্গের অনুপাত। সর্বোচ্চ বেগ বার করবি আর তরঙ্গের বেগ বার করবি। সর্বোচ্চ বেগ কি হবে? ওমেগা এ। এই কোশ্চেনটা কর দেখি, মানে কোশ্চেনটা খাতায় লিখে নিয়ে কর সবাই। হটসের 14, এই কোশ্চেনটা কর সবাই, এইটা করে নিলেই ছুটি, ঠিক আছে? হুম, করা যাবে তাহলে কোশ্চেন গুলো। হ্যাঁ, একটি চলতরঙ্গের সমীকরণ দেওয়া ছিল, এত মাধ্যমের কণা সর্বোচ্চ বেগ, সব থেকে বেটার হয় 2 পাইকে ভেতরে নিয়ে যা, 2 পাইকে ভেতরে নিয়ে গিয়ে ওমেগা কোনটা আর মানে টি এর সহগ কোনটা, এক্স এর সহগ কোনটা, দেন সর্বোচ্চ বেগ হবে ওমেগা ইন্টু এ, আর কণার বেগ হবে কি না টি এর সহগ বাই এক্স এর সহগ, হলো? ঠিক আছে। আমি একবার ব্যতিচার সম্বন্ধে বলে দিচ্ছি, না তীব্রতা আছে নাকি একবার দেখে নি, তীব্রতা সম্বন্ধে একবার একটু দেখবে। ঠিক আছে, ওটা পরে বলবো, একসঙ্গেই বলবো, অল্প এইটুকু বলে লাভ নেই, ঠিক আছে? মানে আমি জাস্ট কন্ডিশন বলে দিতে চাইছিলাম যে λ/2 এর যুগ্ম গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার, λ/2 এর অযুগ্ম গুণিতক হলে ধ্বংসাত্মক ব্যতিচার, ওগুলো একসঙ্গেই বলবো। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো।